আজকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর চতুর্থ ক্লাসে আছি। আমরা কনসেপচুয়াল ইস্যুস নিয়ে পড়ছিলাম। তো আজকে আমরা পড়বো ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি বা পররাষ্ট্র নীতি এবং কূটনীতি। তো এই অধ্যায়টি আহ, আমি আপনাদের যখন বাংলাদেশ বিষয়গুলি ক্লাস নিয়েছিলাম, ঠিক এই ফরেন পলিসি এবং ডিপ্লোমেসি নিয়েই একটি অধ্যায় ছিল, নবম অধ্যায়। আশা করি আপনাদের মনে আছে বাংলাদেশ বিষয়গুলিতে। তো সেখানে আমরা এই অধ্যায়ের অনেক কিছুই কভার করেছি। সেখানে অবশ্য কোনো তত্ত্বীয় নলেজ যেমন বিভিন্ন রকম ডিপ্লোমেসি নিয়ে খুব একটা বেশি কথা হয়নি। তবে আমরা অনেক কিছু জেনেছিলাম যে ডিপ্লোমেসির কিভাবে কাজ করে বা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা কি কি অর্জন করেছিল বা কাজগুলো কিভাবে হয়েছিল, সেগুলো কিন্তু আজকে রয়েছে। তো সেগুলো সবকিছু হয়তো আমরা আজকে কভার করবো না, বা যেগুলো আমরা অলরেডি কভার করে ফেলছি সেগুলো আমরা স্কিপ করবো। আজকে আমরা মেনলি যেগুলোকে হাইলাইট করব সেটা হচ্ছে যে আন্তর্জাতিক ভাবে আসলে বৈদেশিক নীতিগুলো কিভাবে নেওয়া হয়, বা কেন এগুলোকে আমরা বৈদেশিক নীতি বলছি বা পররাষ্ট্র নীতি বলছি, বা সেই পররাষ্ট্র নীতির আলোকে আমরা বিভিন্ন রকম কূটনীতি যে নিয়ে থাকি, বা কূটনীতি যদি পরিবর্তন করার প্রয়োজন হয় কেন কূটনীতি পরিবর্তন করি, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এই যে পরিবর্তনগুলো হয় সেগুলোর নামগুলো কেমন হয়, যেগুলো আমাদেরকে জানতে হয়, সেগুলো পরীক্ষাতেও আসে। আমরা সেগুলো আজকে দেখবো। তো মোটা দাগে আজকে আমরা চারটা বিষয়কে খুব বেশি গুরুত্ব দিব। একটা হচ্ছে যে ফরেন পলিসি মানে পররাষ্ট্রনীতি, ডিপ্লোমেসি কূটনীতি, ডিপ্লোমেটস মানে হচ্ছে যারা কূটনীতিক হন তাদের জীবনযাপন বা হচ্ছে তারা কি ধরনের সুযোগ সুবিধাগুলো লাভ করে থাকেন সেগুলো নিয়ে আমরা একটু সামনে একটু কথা বলার চেষ্টা করব। এবং সবশেষ এই যে যারা কূটনৈতিক হন তারা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি ধরনের চিন্তা ভাবনা রাখেন বা কিভাবে ডিসিশন গুলো নিয়ে থাকেন, এগুলোই আমরা আজকে দেখার চেষ্টা করব। তো চলুন আমরা ক্লাস শুরু করি। তো শুরুতেই যেটা আসবে ফরেন পলিসি বা বৈদেশিক নীতি। অলরেডি যেহেতু আমি বিষয় সম্পর্কে একবার আপনাদেরকে বলেছি, আশা করি আপনারা সবাই রিভিশন দিয়েছেন। খুব দু একটা শব্দে আপনারা একটু আপনার আমার সাথে একটু শেয়ার করেন তো মেসেজ বক্সে যে আপনারা ফরেন পলিসি বলতে কি বোঝেন আসলে, বা বৈদেশিক নীতি বলতে। নিজ স্বার্থ ও বৈদেশিক সম্পর্ক নিয়ে ওয়ার্ল্ড এর সাথে কোনো একটি স্পেসিফিক কান্ট্রি যে রিলেশন। আচ্ছা, বেশি সময় না নেই। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা বলেছেন, সেটা হচ্ছে যে জাতীয় স্বার্থ। বাট যখন আমি পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলছি সেটা আমার উদ্দেশ্য যে আমি এমন ভাবে পররাষ্ট্র নীতি গ্রহণ করব যেন সেখানে আমার জাতীয় স্বার্থ সংরক্ষণ হয়। তবে পররাষ্ট্র নীতি যে বিষয়টা সেটা মূলত হচ্ছে একটি রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের সম্পর্কের যে ভিত্তি। মানে খুব সিম্পলি যদি আমি বলি যে ধরেন এ একটি রাষ্ট্র, বি একটি রাষ্ট্র। আচ্ছা, রাষ্ট্র বলছি কারণ হচ্ছে এগুলোকে দেশ হিসেবে আপনি বলতে পারেন। কারণ একটি দেশের সঙ্গে আরেকটি দেশের যেটা সম্পর্ক তৈরি হবে, এই সম্পর্কের যে ভিত্তিটা, এই যে রিলেশনটা, যে বিষয়টা তো লাগবে না। যেমন ধরেন যে একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন একটা হয় যে মানে অবিবাহিত সম্পর্ক, সেটা অন্য কথা। কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে যদি আমরা কোনো সম্পর্কের কথা বলি সেটা কিসের মাধ্যমে হয়, বিয়ের মাধ্যমে হয়, তাই না? তো এইটা হচ্ছে ধরেন একটা ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক হইলো, দুইটা দেশের মধ্যে যখন একটা সেই সম্পর্কটা হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফরেন পলিসি, বা হচ্ছে এটা একটা ভিত্তি। এইটার উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। আমি আরেকটা দেশের সম্পর্ক অবশ্যই চাই। দেখেন, ফরেন পলিসি বা হচ্ছে পররাষ্ট্র নীতি বলতে বোঝাচ্ছে হচ্ছে একটি রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের সম্পর্কের যে ভিত্তি, মানে যেই বিষয়টার উপর বেস করে হচ্ছে একটা রাষ্ট্রের একটা রাষ্ট্রের সম্পর্ক তৈরি হয়, সেইটাকে আসলে ফরেন পলিসি বলা হচ্ছে। আর যেটা ন্যাশনাল ইন্টারেস্ট সেইটা হচ্ছে উদ্দেশ্য এই পররাষ্ট্র নীতির। মানে খুব সিম্পলি একটা কথা বোঝেন যে ধরেন আমরা হচ্ছে বাংলাদেশ, এখন ধরেন পাপুয়া নিউ গিনি যে একটা দেশ। কুইকলি রেসপন্স করেন তো, পাপুয়া নিউ গিনির সাথে আমাদের কি কোন রকমের কোনো সম্পর্ক রয়েছে, মানে অর্থনৈতিক বা কূটনৈতিক, মানে সাধারণ সম্পর্কগুলো ছাড়া, মানে কোনো অর্থনৈতিক ভাবে উদ্দেশ্যমূলক আমরা কিন্তু এই ধরনের কোনো কোনো সম্পর্ক দেখতে কিন্তু পাই না। তো এই এই জায়গাটাতে আসলে কি হয় দেখেন, যে আমি কিন্তু ভারতের সঙ্গে কিন্তু সেটা আবার আমার দরকার রয়েছে, কারণ কি ভারতের সাথে আমার অর্থনৈতিক থেকে শুরু করে ভূ রাজনৈতিক অনেক রকম সম্পর্ক কিন্তু থাকে। তো এই জায়গাতে এই যে আমি সারা পুরো পৃথিবীতে প্রায় ধরেন 200টার বেশি দেশ রয়েছে, আমি সবার সাথে কোনো সম্পর্ক বিল্ড আপ করতেছি না। এই বৈদেশিক নীতিটা এসেছে সেই জায়গা থেকেই যে যখন দুইটা দেশ তার নিজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য একটা সম্পর্ক তৈরি করে, তখনই কিন্তু আসলে একটা বৈদেশিক নীতি তৈরি হচ্ছে বা একটা পররাষ্ট্র নীতি তৈরি হচ্ছে। তো পররাষ্ট্র নীতির মেইন বিষয়টা আশা করি বুঝছেন।
তো এখানে হচ্ছে পররাষ্ট্রনীতি সম্পর্কে কিছু সংজ্ঞা দেওয়া আছে, এগুলো নোটস, আপনারা এগুলো দেখে নিতে পারেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পররাষ্ট্রনীতিতে, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি যে নির্ধারণ করব তার কিছু উপাদান, দুইটাই খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে আন্তর্জাতিক। অভ্যন্তরীণ উপাদানগুলোর মধ্যে দেখেন, একটা হচ্ছে ভূ রাজনৈতিক উপাদান। যেমন আমাদের বাংলাদেশ দিয়ে যদি আমরা কথা বলি, আমাদের বাংলাদেশ এমন একটা অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার আসপেক্ট থেকে, আমরা একই সঙ্গে ভারত, মায়ানমার, চীন, অনেকগুলো দেশের সঙ্গে একটা কিন্তু চেক এন্ড ব্যালেন্স সম্পর্ক কিন্তু রাখতে পারছি। এবং এটা শুধুমাত্র আমাদের ভূ রাজনৈতিক যে অবস্থান সেটার কারণে কিন্তু আমরা পারছি। এবং আমাদের দেশ যেহেতু উর্বর এবং সমুদ্র নির্ভর একটা দেশ, আমাদের দক্ষিণে একটা বিশাল অংশ আমরা পেয়েছি সমুদ্র, সেই কারণে আমাদের দেশ ভূ অর্থনৈতিক দিক থেকেও কিন্তু এগিয়ে রয়েছে। কিন্তু এটা তো আমাদের দেশ হলো, কিন্তু এই উপাদানটা তো সব দেশের জন্যই বিদ্যমান। এই কারণেই কিন্তু দেখবেন চীন বা ভারত বা ইউএসএ, এদের সবার এই যে তারা এই যে এত বড় দেশ, আমরা যে বলি যে তাদের পররাষ্ট্রনীতি বাকিদের চেয়ে আলাদা, বা একটা দেশের পররাষ্ট্রনীতি কত বেশি স্ট্রং হবে সেটাও কিন্তু ডিপেন্ড করতেছে তার ভূ রাজনৈতিক অবস্থান, তার ভূ অর্থনৈতিক অবস্থান। আর ইতিহাস ও সামাজিক ঐতিহ্যগত উপাদান, এটা হচ্ছে একটু ধরেন যে মাইনর উপাদান হবে, কিন্তু রাজনৈতিক উপাদান আবার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। রাজনৈতিক উপাদান কিরকম, যে সেই দেশটা আসলে কি ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক যদি একটা কান্ট্রি হয়, সে কিন্তু অন্যান্য যে কোনো একটা ডেমোক্রেটিক কান্ট্রির সাথে রিলেশন বিল্ড আপ করা খুব ইজি তার জন্য। কিন্তু ধরেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি যদি একটা অটোক্রেটিক কান্ট্রির সাথে যদি যোগাযোগ তৈরি করতে যায়, এটা কিন্তু খুব টাফ। খুব সিম্পলি বোঝেন, নর্থ কোরিয়ার বৈদেশিক নীতি কিন্তু কখনোই আমাদের বাংলাদেশ বা ভারতের মধ্যে কিন্তু হবে না। আর এই কারণেই তার সঙ্গে তার মতাদর্শে যেগুলো মিলে, যেমন ধরেন চায়না বা রাশিয়া, তাদের সাথে কিন্তু নর্থ কোরিয়ার সম্পর্কটা কিন্তু খুবই বেশি স্ট্রং। এবং এটা হওয়ার মেইন কারণ হচ্ছে তাদের নিজেদের রাজনৈতিক অবস্থান। এখানে আরো কিছু পয়েন্ট আছে, আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছিলাম। যেমন ধরেন যে একটা দেশের আয়তন, এটাও কিন্তু একটা আভ্যন্তরীণ উপাদান, এটা কিন্তু বাইরের উপাদান না। একটা দেশ যত বড়, সেই বড় অবস্থানের কারণে সে কিন্তু একটা মানে বৈদেশিক নীতি গ্রহণের ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা পায়। জনসংখ্যা, একটা দেশের জনসংখ্যা যত বেশি হয়, সেটা কিন্তু তার জন্য হয় অ্যাসেটও হতে পারে, আবার লায়াবিলিটিসও হতে পারে। তো সুতরাং বুঝতে পারছেন যে যদি অ্যাসেট হয়, তাহলে সেটা কিন্তু আমাদের একটা বিশাল বড় প্রাপ্তি, এবং সেই ক্ষেত্রে সেটা কিন্তু সেই দেশের পররাষ্ট্রনীতি গ্রহণের ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট রাখতে পারে। আবার লায়াবিলিটিস এর ক্ষেত্রেও তাই। এরকম ভাবে আমরা আরো কিছু পয়েন্ট এখানে হচ্ছে অ্যাড করতে পারি। যেমন ধরেন আয়তন গেল, জনসংখ্যা গেল, আমরা এরকম পয়েন্ট আর কি কি দেখেছিলাম বলেন তো। সম্পদ, এটা আমাদের ভূ অভ্যন্তরীণ সম্পদ মানে খনিজ সম্পদ হতে পারে, আবার হচ্ছে আমরা যেটা উৎপাদন করি সেই সম্পদও হতে পারে। এরকম অনেকগুলো পয়েন্ট কিন্তু অভ্যন্তরীণের ভেতরে কিন্তু যাবে। আচ্ছা, এবার আমরা আন্তর্জাতিক আসপেক্ট থেকে দেখি, সেটা হচ্ছে বিশ্ব রাজনৈতিক দৃশ্যপট। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যে সেই দেশের সাথে অন্যান্য যে দেশগুলো রয়েছে সেই দেশের সম্পর্ক কতখানি স্ট্রং। যেমন ধরেন যে যদি আমি অস্ট্রেলিয়ার কথা বলি, অস্ট্রেলিয়া কিন্তু সচরাচর অন্য কোনো দেশের সাথে কিন্তু কোনো রকমের কোনো মানে কলিশন বা মানে কোনো নেগেটিভ কথা বা একটা উদ্দেশ্য প্রণোদিত কথা কিন্তু বলে না। তবে ধরেন অস্ট্রেলিয়াকে যদি অন্য কোনো দেশ যদি প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে, যেমন ধরেন যে চায়না কিন্তু আফ্রিকা বা বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ভাবে ইনভলভ হওয়ার চেষ্টা করছে, এবং অস্ট্রেলিয়াতে যদি সেই কাজটা করার চেষ্টা করে, খুব সহজে কিন্তু সেটা পারবে না। কারণ কি, বিশ্ব রাজনীতিতে অস্ট্রেলিয়া খুব বেশি অ্যাক্টিভ না হলেও অস্ট্রেলিয়ার মাথায় কিন্তু একটা ছাতা আছে। সেটা কি বলেন তো, একটু কুইকলি রেসপন্স করেন দেখি। আমরা এটা জানি অবশ্য, ধরেন যে তারা কি ইউএসএ। তো এই কারণেই কিন্তু অস্ট্রেলিয়ার সাথে যখন কেউ একটা বৈদেশিক সম্পর্ক গঠন করতে যায় বা সুযোগ খোঁজে, সে কিন্তু এইটা মাথায় রেখেই তার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে যায় যে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু ইউএসএ আছে। আর এইটার জন্য কেউ সেটার ফায়দাও নিতে চায়। যেমন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে কিন্তু এই একটা ভালো সম্পর্ক রাখতে চায় এই কারণে, যেমন তাদের একটা নিজস্ব আনজুস নামে একটা তারা কমিটি গঠন করছে। এইরকম আবার হচ্ছে 45 বিশেষ একটা প্রশ্ন ছিল না, যে 5 আই, পঞ্চনেত্র। হ্যাঁ, এখানেও কিন্তু কি ছিল, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আর একটা কি ছিল ভুলে গেলাম, মোস্ট প্রবাবলি মনে হয় জাপান। এই যে 5টা দেশ মিলে যে একটা 5 আই যে তারা করলো, এই বিষয়টা কিন্তু এইভাবে কিন্তু রিলেটেড। আর একটা বিষয় হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের নীতিমালা। মানে এই যে বিভিন্ন সংগঠনে, মানে ধরেন আমি বাংলাদেশ, আমি অন্যান্য নতুন কোন একটা, হ্যাঁ অনেক দিক থেকে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ডমিনেট হয়তো। আচ্ছা, এটা আমরা এম্পিরিক্যাল হিসেবে সময় পড়বো। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন আন্তর্জাতিক সংগঠনের নীতিমালা কিভাবে এখানে কাজ করে।
যে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে ঠিক কিভাবে সম্পর্ক বিল্ড আপ করতে পারবে, সেই দেশ যদি একটা কমন গ্রাউন্ড ধরি, ধরুন যদি আমি ইউএন ধরি, কোন একটা দেশের ইউএন এর সব চার্টার যদি না মানে, আমরা যদি সেই দেশের সাথে সম্পর্ক যদি রিলেট মানে যদি সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে দেখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে ইউএন এর সেই মানে আমাদের স্বার্থ যেটা আমরা রক্ষা করার জন্য সেখানে যাচ্ছিলাম সেই দেশে, সেইটার সাথে ইউএন এর যে চার্টার গুলো তারা মানে না, সেটার সাথে কোনো সম্পর্ক আছে কিনা। যদি এমন হয় যে সেটা তারা মানে না, তাহলে তার সাথে সেই সম্পর্ক করতে গেলে আমাদের কোনো লাভই হবে না। এবং এটা ইন্টারন্যাশনালি রেকগনাইজ। যেমন খুব সিম্পলি আমরা লাস্ট দেখছিলাম ব্রিক্স। দেখেন আমরা কিন্তু ব্রিক্সে জয়েন করতে চাই, কিন্তু ইনডিরেক্টলি অনেকগুলো বিষয়, যেমন আন্তর্জাতিক সংগঠনের যে নীতিমালা, ব্রিক্সের যে নীতিমালা ছিল, সেটার সাথে কিন্তু বাংলাদেশ কিন্তু কমপ্লিট করতে পারে নাই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু মানে এখনো পর্যন্ত ব্রিক্সের সদস্য হতে পারিনি। যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এজন্য কথা বলা হয়েছে যে আমরা এখনো প্রিপেয়ার্ড না ব্রিক্সে জয়েন করার মতো সেই রকম অবস্থায় যাওয়ার জন্য, আমাদের সময় দরকার। তো এটা একটা বিষয়। সুতরাং আন্তর্জাতিক সংগঠনের নীতিমালাগুলো আমাদের মাথায় রাখতে হয়। আরেকটা হচ্ছে বিশ্ব ব্যবস্থায় প্রভাব বিস্তারের প্রচেষ্টা, যেটা আমরা চায়না বা ইউএসএ, মানে একটা দেশ তার পররাষ্ট্র নীতি কত স্ট্রং হবে তা নির্ভর করে সে আসলে অন্যান্য দেশের উপর প্রভাব কতখানি রাখতে পারে, বিস্তার করতে পারে। তো এই পররাষ্ট্রনীতির নির্ধারক উপাদানগুলো খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা, পররাষ্ট্রনীতি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। এখন হচ্ছে ডিপ্লোমেসি। ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনীতি। এটাও আমরা কিন্তু পড়েছিলাম আগের অধ্যায়ে। কূটনীতি বিষয়টা হচ্ছে এরকম, মানে সহজ ভাষায় যদি একেবারে বলি, আমরা ধরেন আপনারা হচ্ছে প্রিলি পাস করেছেন, হ্যাঁ, বা হচ্ছে আমি যদি এইভাবে বলি, আপনারা হচ্ছে অ্যাপ্লিক্যান্ট, এটা হচ্ছে ক্যাডার। এখানে বিভিন্ন রকম ক্যাডার থাকতে পারে। এই যে এইটা হচ্ছে কান্ট্রি, হ্যাঁ। আচ্ছা, এখানে পরে আসি। এই যে অ্যাপ্লিক্যান্ট যারা আছে তারা ক্যাডার হওয়ার জন্য কি করতে হবে বলেন তো? যারা অ্যাপ্লিক্যান্ট ওদের ক্যাডার হওয়ার জন্য কি করতে হবে? একটা বেসিক কমন যে জিনিসটা করতেই হবে, হ্যাঁ, এক্সাম তো অবশ্যই দিতে হবে, সেখানে পাস করতে হবে এবং একটা ভালো মার্ক আমাদের ক্যারি করতে হবে। তো এই যে বিষয়টা বললাম, এইটাই হচ্ছে ডিপ্লোমেসি। ব্যাপারটা হচ্ছে এরকম, এই ক্যাডারটা হচ্ছে ফরেন পলিসি। আমি একজন অ্যাপ্লিক্যান্ট হিসেবে আমি যদি ক্যাডার হতে চাই, তাহলে কিন্তু আমাকে সেই ধরনের বিষয়গুলো আমার ধরেন আগে আমার কাছে প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে যেমন আপনাদের কথা যদি বলি, কয়েক হাজার মানুষ পরীক্ষা দিবে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ক্যাডার হবে মাত্র 2000 মানুষ। এখন আপনাকেই কিন্তু আপনার ডিসিশন নিতে হবে যে আপনি ঠিক কোন ধরনের নীতিগুলো যদি ফলো করেন পরীক্ষার হলে, যাতে করে আপনি বাকি সবাইকে পিছনে রেখে আপনার যে অর্জিত মানে আপনি যে ক্যাডারটা হতে চান সেটা আপনি অবটেইন করে নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার পলিসি হবে। আপনার এই পরীক্ষার খাতায় যে আপনি যে পলিসিটা নেবেন, সেই পলিসি যদি আপনি উত্তোলন করতে পারেন, তাহলে এক সময় কিন্তু আপনি কি আপনার কাঙ্ক্ষিত ক্যাডার আপনি পেয়ে যাবেন। সেম ভাবে একটা দেশ তার যে বৈদেশিক নীতি রয়েছে সেইটা অবটেইন করার জন্য, সেটাকে অর্জন করার জন্য যে ধরনের নীতি গ্রহণ করে, সেইটাই হচ্ছে ডিপ্লোমেসি। আশা করি আপনাদের কাছে বিষয়টা খুব মানে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম যে কূটনীতি বিষয়টা আসলে এইরকমই, যে একটা বৃহৎ স্বার্থে মানে একটা বৈদেশিক নীতি, একটা ফরেন পলিসি, সেইটাকে অর্জন করার জন্য যে ধরনের নীতি নেওয়া হয় সেগুলি হচ্ছে কূটনীতি। আর এই কারণেই বৈদেশিক নীতি বা পররাষ্ট্র নীতি কিন্তু খুব সহজে পরিবর্তন হয় না, তবে কূটনীতি কিন্তু পরিবর্তন হয়। এক ধরনের কূটনীতি যদি ফেল করে, তাহলে কিন্তু আমরা আরেকটা কূটনীতি নিতে পারি, হ্যাঁ। কিন্তু আমাদের মানে আউটমোস্ট যে টার্গেট, সেটা হচ্ছে আমার ফরেন পলিসিকে অবটেইন করা। এখানে কূটনীতি সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে, আপনারা পড়ে নিন। এখানে এই যে পামার পাম্পকিন্স এর যে সংজ্ঞাটা, এটা কিন্তু খুবই মানে জনপ্রিয় সংজ্ঞা, এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর মর্গানথু তো এসব ক্ষেত্রে সব থেকে বেশি জনপ্রিয়, তবে এটার ক্ষেত্রে আমি বলবো পামার পাম্পকিন্স এর সংজ্ঞাটা যদি আপনারা একটু কষ্ট করে মুখস্থ করতে পারেন, এটা খুবই ভালো হয়। যে ডিপ্লোমেসি ইজ দ্য প্রসেস বাই হুইচ পলিসি ইজ ক্যারিড আউট। তো বুঝতে পারতেছেন যে কূটনীতি একটা প্রসেস মানে একটা পদ্ধতি, যার মাধ্যমে পলিসি মানে হচ্ছে সেই ফরেন পলিসি যেটাকে আমরা বাস্তবায়ন করতে পারি। রাইট, আসিফ একটা সুন্দর কথা বলছেন যে ফরেন পলিসি হচ্ছে একটা গোল, আর ডিপ্লোমেসি হচ্ছে সেই গোলে অর্জন করার জন্য একটা ওয়ে। হ্যাঁ, সুন্দর কথা বলছেন, এইটাই আসলে ডিপ্লোমেসি। আচ্ছা, বর্তমান সময়ের কূটনীতিতে যে বিষয়গুলোকে সব থেকে বেশি হাইলাইট করা হয়, যেগুলোকে মাথায় রেখে আমরা কূটনৈতিক বিভিন্ন রকমের ডিসিশন নেই, সেগুলো আমরা একটু এখানে দেখি। একটা হচ্ছে যে গণতান্ত্রিক আসপেক্ট থেকে আমরা কূটনীতিক নিতে চাই। আমরা এমন কোনো কূটনীতি গ্রহণ করব না যেটার মাধ্যমে
আমরা এই ধরনের কিছু শো করতেছি যে আমরা একনায়কতান্ত্রিক চিন্তা ভাবনা রাখি বা হচ্ছে সমাজতান্ত্রিক চিন্তা ভাবনা রাখি। আমি মোটা দাগে বলতেছি, রাশিয়া হয়তো সমাজতান্ত্রিক মনোভাব রাখতে পারে, কিন্তু সারা বিশ্বের আসপেক্টে চিন্তা করলে বর্তমান কূটনৈতিক গুলো হয় গণতান্ত্রিক ভিত্তিক। আবার আগে যেমন একটা গোপন কূটনৈতিক বিষয় ছিল, এখন যদিও উন্মুক্ত হয়েছে, কিন্তু এটা আসলে সেমি ওপেন বা হচ্ছে আপনার সেমি ক্লোজড, মানে ক্লোজ ডোর ডিপ্লোমেসি বলে না, মানে বদ্ধ দরজার কূটনীতি। মানে ধরুন দুই দেশের যে প্রধানমন্ত্রী বা যে রাষ্ট্রনায়ক রয়েছেন তারা একটা বদ্ধ দরজার মধ্যে যে ধরনের ডিসিশন গুলো নেন বা যে ধরনের কূটনৈতিক আলোচনা করেন সেটাকে মূলত হচ্ছে ক্লোজ ডোর ডিপ্লোমেসি বলা হয়। কিন্তু এটা এখন কিন্তু সেমি আকারে হচ্ছে, কারণ একান্তই কিছু বিষয় যেগুলো আসলেই ওই দেশের সাধারণ জনগণের কান পর্যন্ত আসলে সেই দেশে একটা গোলযোগ হওয়ার মতো সম্ভাবনা থাকে, তাহলে সেই জিনিসগুলোকে কিন্তু এখনো গোপন রাখাই শ্রেয়। কারণ একদমই সাধারণ মানুষ, হ্যাঁ ধরেন যে যদি একটা দেশের যদি আমি কালকে যখন আমরা ফ্যাসিবাদ করেছিলাম তখন আমরা কিন্তু দেখেছিলাম একটা দেশের ধরেন যে 10-15% মানুষ থাকতেই পারে যারা যে কোনো কিছু, মানে যে কোনো নলেজ বলেন বা নীতি বলেন সহজেই শোনা মাত্র বুঝে ফেলতে পারে। বাকি যে 85% আছে তারা কিন্তু এদের উপরে ডিপেন্ডেবল। এটা মিডিয়া হতে পারে, তারপরে সবথেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে নন স্টেট অ্যাক্টরসরা। এই নন স্টেট অ্যাক্টরসরা যখন এই জিনিসটা ক্লিয়ার করে বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে বা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সিভিল সোসাইটি যখন এগুলো ওপেন করবে তখন কিন্তু সাধারণ জনগণ এটা সহজে বুঝে যাবে। তো এই জিনিসটা মেনটেন করার জন্য এখনো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নীতি গোপন রাখা হয়, এই কারণে এখন সেমি ক্লোজ ডিপ্লোমেসি বলা হয়। আবার এখন কূটনীতিগুলোকে সম্মেলন ভিত্তিক করা হয়, কারণ এককভাবে করার চেয়ে বেশিরভাগ এটা আমরা পড়বো আজকে, সাইড লাইন ডিপ্লোমেসি হয় এখানে, যে একটা সম্মেলনে গেল সেখানে পাশাপাশি অনেক দেশের সঙ্গে দেশের রাষ্ট্রনায়কদের সঙ্গে দেখা হয়, সুতরাং সেই জায়গাতে দেখা যায় তারা হচ্ছে তাদের যে কমন যে গোলগুলো সেগুলো নিয়ে কথা বলে। আর যেটা যখন একাত্ম বা একক রকম হয় তখন সেটা দেখা যায় সম্মেলনে এককভাবে হচ্ছে সেটা হচ্ছে চুক্তিবদ্ধ হয় এবং কূটনীতিগুলো সর্বাত্মক হয়। এবং উন্মুক্ত তো এর আগে আমরা গোপন এবং উন্মুক্ত বললাম, দুইটা আসলে একসঙ্গে রিলেটেড। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত কূটনীতি বলতে বোঝা হচ্ছে এটা, এখানে আমরা পড়বো ট্র্যাক ডিপ্লোমেসি যেগুলো আছে, সেখানে আমরা দেখবো যে কিভাবে ব্যক্তিগত ভাবেও বিভিন্ন কূটনীতি আসলে মেনটেন করা হয়। তো মোটামুটি এই 21 শতাব্দীতে এসে কূটনৈতিক যে চালগুলা, মানে একটা কূটনৈতিক কিরকম হওয়া উচিত সেগুলো এই পয়েন্টগুলোর উপরে বেস করে আসলে তৈরি হয়। তো এখানে আরো কিছু সংজ্ঞা এবং কূটনীতি এবং পররাষ্ট্রের মধ্যে সম্পর্ক, মানে দুটার মধ্যে সম্পর্কটা কিভাবে চেক এন্ড ব্যালেন্স হিসেবে থাকে সেটা নিয়ে একটা নোটস দেওয়া আছে। যদি প্রশ্নটা এরকম আসে যে কূটনীতি ও পররাষ্ট্র নীতির মধ্যে সম্পর্ক, তাহলে আপনারা এই এই জিনিসগুলো একটু পয়েন্ট আকারে দিয়ে দিতে পারবেন। ওকে, এবার আসবে হচ্ছে কূটনীতি ও পররাষ্ট্রনীতির মধ্যে পার্থক্য। এটাও হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এখানে সব দেওয়াই আছে আর ব্যাখ্যা করার মতো কিছু নাই, তারপর আমি একবার বলি। যেমন রাষ্ট্রের প্রধান লক্ষ্যই হচ্ছে পররাষ্ট্রনীতি। এইখানে একটা বিষয় বলি, আপনারা যারা বলতেছিলেন না এখানে বলে যেমন যে পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য কি, একটা যদি একক উদ্দেশ্য বলি সেটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট অর্জন, ন্যাশনাল ইন্টারেস্ট গেইন। এটা আমরা সহজেই জানি যে পররাষ্ট্রনীতির মেইন স্বার্থ এই একটাই, যে ন্যাশনাল ইন্টারেস্টকে আমার গেইন করতে হবে, অর্জন করতে হবে। তো এখন দেখেন যে এই যে আমি কাজটা করতে চাই, এটা করতে গিয়ে কি হয়, এই ফরেন পলিসি ইজ অ্যান এক্সটেন্ডেড পার্ট বা পোর্শন বলতে পারেন অফ ন্যাশনাল পলিসি। ব্যাপারটা এমন যে ফরেন পলিসি আসলে কোনো বাইরের কিছু না। ফরেন পলিসি আমাদের যে জাতীয় যে পলিসিটা, আমাদের যে ন্যাশনাল পলিসি ধরা হয়, সেই পলিসিটাকেই কিন্তু হচ্ছে মানে স্বার্থ, সেই পলিসিটাকে শেষ পর্যন্ত বাস্তবায়ন করার জন্য, সেইটাকে অর্জন করার জন্য আমরা যে একটা এক্সটেনশন নেই, যে ধরেন যে আমরা বাংলাদেশ, আমরা অনেক কিছুতেই স্বয়ং সম্পূর্ণ, কিন্তু আমরা একটা লিস্ট করলাম যে যেমন আমাদের দেশে সয়াবিন হয় না, তার মানে আমাদেরকে এটা বাইরে থেকে নিয়ে আসতে হবে। আবার মনে করেন যে আমাদের দেশে প্রচুর দক্ষ জনশক্তি আছে, কিন্তু আমরা হচ্ছে সেরকম পর্যাপ্ত কাজ দিতে পারতেছি না, সুতরাং আমাদের ইউএই বা হচ্ছে মানে মিডল ইস্টে হচ্ছে আমরা জনশক্তি রপ্তানি করতে চাই। এই যে বিষয়গুলো, এইগুলো যদি আমরা অর্জন করতে চাই, এগুলো কিন্তু আমাদের ন্যাশনাল ইন্টারেস্টই, কিন্তু এগুলো আমাদের অর্জন করতে হবে। এগুলো কিন্তু এগুলো অর্জনের জন্য আমরা কি নেই, আমরা হচ্ছে ফরেন পলিসি গ্রহণ করি। তার মানে হচ্ছে ফরেন পলিসি ইজ এ পার্ট অফ ন্যাশনাল পলিসি।
তো তার মানে এই কারণে এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রের লক্ষ্যই পররাষ্ট্রনীতি, আর পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্য হচ্ছে কূটনীতি। তো এটা তো আমরা অলরেডি বললাম যে এটা যদি গোল হয়, এটা হচ্ছে তার ওয়ে। তো পররাষ্ট্রনীতি কি হয় দেখেন, সংস্থা এবং প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এখানে সংস্থা ও প্রতিষ্ঠান অংশগ্রহণ বলতে বোঝাচ্ছে স্টেট অ্যাক্টর বা নন স্টেট যে অ্যাক্টর আছে তারা সরাসরি অংশগ্রহণ করে। আর কূটনীতিতে যেটা হয়, অভিজ্ঞ, দক্ষ ও নিপুণ ব্যক্তি আবশ্যক। তার মানে এই অংশগ্রহণের মাধ্যমে এটাকে যদি আমরা অর্জন করতে চাই, তাহলে সেখানে সাধারণ মানুষজন হলেও হবে না। মানে একটা সংস্থায় তো যে কোনো রকমের লোক থাকতে পারে, সেখানে যে মানুষগুলোকে আমরা পাঠাবো, যে কূটনৈতিক ব্যক্তিত্বকে আমরা পাঠাবো, তাদেরকে অবশ্যই অভিজ্ঞ, দক্ষ এবং নিপুণ হতে হবে। পররাষ্ট্রনীতির সংকট মোকাবেলায় কূটনীতি কাজ করে। তার মানে বোঝেন, পররাষ্ট্রনীতি কিন্তু কূটনীতির উপরে নির্ভরশীল। যে পররাষ্ট্রনীতি যদি কোনো রকমের কোনো সংকটে পড়ে, সেটা থেকে বের হয়ে আসার জন্য কাজ করবে কে? কূটনীতি। কিন্তু আবার কূটনীতি শান্তিপূর্ণ সময়ও চলতে থাকে। তার মানে কি, কূটনীতির এই ধরনের কোনো বিষয় নাই। মানে কূটনীতি কিন্তু পররাষ্ট্রনীতির উপর নির্ভরশীল না। কূটনীতি নিজের ইচ্ছা মতো কাজ করে, সে শান্তিপূর্ণ সময়ে, সংকটপূর্ণ সময় সব সময় করে। আবার যদি সেটা কাজ না করে, তাহলে সেটা আবার পরিবর্তনও করা যায়। তো এখানে আবার এইটাকে একটু এক্সটেন্ড করে আরেকটা পয়েন্ট করা হয়েছে। এখানে দেখেন যে সংকটকালে পররাষ্ট্রনীতির ভূমিকা মুখ্য নয়। তার মানে কি, যখন একটা দেশে সংকট চলে, তখন কিন্তু পররাষ্ট্রনীতি মানে ব্যবহার নাও হতে পারে। যেমন খুব সিম্পলি ইউক্রেনের কথা চিন্তা করেন। ইউক্রেনে কিন্তু এই মুহূর্তে একটা বিশাল সংকট চলতেছে। সুতরাং এই মুহূর্তে ইউক্রেনের যে পররাষ্ট্রনীতি আছে, সেটা যে প্রপারলি মেনটেন হবে, খুব স্বাভাবিক, এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। এই কারণেই কিন্তু বলা হচ্ছে সংকটকালে পররাষ্ট্রনীতির ভূমিকা মুখ্য না, থাকে না। কিন্তু এই যে সংকট থেকে বের হয়ে আসার জন্য কিন্তু কূটনৈতিক কার্যক্রম কিন্তু অবশ্যই চালু থাকতে হবে। তার মানে সংকটকালে কূটনৈতিক কার্যক্রম চালু থাকতে হবে। আচ্ছা, পররাষ্ট্র থেকে বলা হয় ভিশন অফ স্টেট। সেটা বুঝতে পারতেছেন, আমরা যদি একটা লক্ষ্য অর্জন করি বা লক্ষ্য নেই, তার মানে সেটা একটা স্টেটের ভিশন হয়। আর কূটনীতিকে বলা হয় মিশন অফ ফরেন পলিসি। তার মানে কি, এই যে ভিশনটা যে আমরা নিলাম, সেটাকে অর্জন করার যে মিশনটা, সেটাই হচ্ছে কূটনীতি। পররাষ্ট্রনীতি রাষ্ট্রের নির্দেশনা প্রতিষ্ঠার জন্য কাজ করে, আর কূটনীতি যে পররাষ্ট্রনীতি এটার উপর নির্ভরশীল। এটা তো আমরা বুঝতেই পারতেছি, প্রত্যেকটা আসলে এটার উপর আবার নির্ভরশীল হচ্ছে। তো এই পার্থক্যগুলো আপনারা হচ্ছে একটু ভালো করে পড়বেন, এটা আসার সম্ভাবনা রয়েছে। কারণ রিসেন্টলি আপনার প্রত্যেকটা বিসিএস দেখবেন অন্তত একটা দুইটা করে পার্থক্যও কিন্তু দিয়ে দেয়। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আজকের এই অধ্যায়ের সব থেকে যেটা ইম্পর্টেন্ট টপিক, বিভিন্ন রকম ডিপ্লোমেসি। তো ডিপ্লোমেসি নিয়ে যখন আমরা কথা বলবো, যেগুলো খুবই রেগুলার ডিপ্লোমেসি, সেগুলোতে হয়তো আমরা সময় খুব বেশি দিব না। আমরা প্রথমেই যে ডিপ্লোমেসি নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কালচারাল ডিপ্লোমেসি। কালচারাল ডিপ্লোমেসি নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে হচ্ছে কি, যে সাংস্কৃতিক যে সম্পর্ক, যে কূটনৈতিক দিক থেকে আমরা সাংস্কৃতিক ভাবে যে সম্পর্কগুলো রাখি, সেগুলোই হচ্ছে কালচারাল ডিপ্লোমেসি বলা হচ্ছে। এটা বিভিন্ন ভাবে কাজ করে। যেমন আমি যদি বাংলাদেশের আসপেক্ট থেকে বলি, আমাদের দেশে একটা ইম্পর্টেন্ট ডিপ্লোমেসি এভাবে নেওয়া হয়, সেটা হচ্ছে সিইপি। সিইপির মানে হচ্ছে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। এটা যখন প্রথম শুরু হয়, মানে এটা প্রথম শুরু হয়েছিল কিন্তু হচ্ছে সার্কের থ্রুতে। মানে প্রথমে ইন্ডিয়া, আমি যদি এখানে সিকোয়েন্স লিখি, প্রথমে এটা ইন্ডিয়ার সাথে শুরু হলো, এরপরে এক্সটেনশন করে এটা সার্ক আসলো। মানে সার্কের যতগুলো দেশ আছে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এদের সাথে একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হলো। এগুলো এখনো কিন্তু চালু আছে। এবং ধীরে ধীরে আমরা যখন ইউনাইটেড নেশনের বিভিন্ন রকমের শান্তিরক্ষা মিশনে জয়েন করা শুরু করলাম, তখন কিছু কিছু দেশের সাথে আমাদের কিন্তু খুব ভালো সম্পর্ক তৈরি হয়ে গেল। সেই কারণে সে সমস্ত দেশের সাথেও আমাদের কিন্তু কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম মানে নেওয়ার একটা আইডিয়া আসলো। একদম ভেরি রিসেন্ট, গত 1-2 বছরের মধ্যে এই ধরনের একটা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামের থ্রুতে আমরা নতুন করে এম্বাসি খুলবো, অলরেডি খুলে ফেলছি, এ ধরনের একটা কাজ হয়েছিল। বলেন তো সেটা কোন দেশের সাথে? রাইট, আর্জেন্টিনার সাথে। এটাও কিন্তু এক ধরনের কালচারাল ডিপ্লোমেসির মাধ্যমেই কিন্তু আমরা এটা অর্জন করেছিলাম, যে আর্জেন্টিনাতে আমরা হচ্ছে। আচ্ছা, প্রশ্ন, বলেন তো যে আর্জেন্টিনাতে কি বাংলাদেশের কি কোনো এম্বাসি খোলা হয়েছে? বাংলাদেশে কিন্তু আর্জেন্টিনার কিন্তু এম্বাসি খোলা হয়েছে, কিন্তু আর্জেন্টিনাতে এখনো পর্যন্ত বাংলাদেশের এম্বাসি খোলা হয়নি। যদিও পররাষ্ট্র থেকে বলে নেই যে, এটা তো বুঝতে পারতেছেন না যে পররাষ্ট্র নীতি বা পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে পররাষ্ট্র নীতি এটা একটা পার্ট অফ ন্যাশনাল পলিসি। তার মানে কি, পররাষ্ট্র মন্ত্রণালয় পার্ট হচ্ছে কিসের? ন্যাশনাল যে মন্ত্রণালয়, তার একটা পার্ট। তো এই যে পররাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য, সরি, একটা ধরেন যে একটা দেশে একটা আপনি এটা এটা তো হাইকমিশনের ধরেন একটা এম্বাসি আপনি খুলবেন।
এখানে কিছু লোক দিতে হবে, সেইখানে আপনার কিছু মানুষের মানে নিয়মিত যাতায়াত ব্যবস্থা, তার সব রকম যে সুযোগ সুবিধা দিতে হবে, এটা কিন্তু হিউজ কস্টলি। তো এটা খুব সহজে সম্ভব না। তো এইটা কিন্তু শুরুতে কি হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এটা বলা হয় যে আপনারা এটা প্লিজ চেষ্টা করেন, এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তখন আবার কি করে যে ওকে ফাইন, আমরা এটা নিয়ে কাজ করতে পারি, আমাদের শুরুতে যে জিনিসটা দরকার আমরা ম্যান পাওয়ার দিতে পারবো, আমাদের কাছে হিউজ ম্যান পাওয়ার আছে, আমরা একটা বিশেষ পরীক্ষা নিলেই প্রচুর মানুষজন পেয়ে যাব, বা অন্যান্য নন ক্যাডারের মাধ্যমে পাইতে পারি, কিন্তু আমাদের তো টাকা দরকার। সুতরাং তারা আবার কি করবে, এটা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে, তখন অর্থ মন্ত্রণালয় বলবে যে আমাদের দেশে তো এখন নিজের দেশে ঠিক মতো চলতে পারতেছে না। এরকম অনেকগুলো বিষয় এক জায়গায় হওয়ার পর যখন তারা রাজি হবে যে ওকে ফাইন, আমাদের কাছে এখন ফান্ডিং আছে, আমরা একটা নতুন করে একটা এম্বাসি খুলতে পারি, এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ঠিক আছে আমাদের ম্যান পাওয়ার রেডি, চলেন তাহলে একটা নতুন দেশে একটা নতুন এম্বাসি দিতে পারি। এইভাবে অনেকগুলো এখানে আসলে মেটাফোর কাজ করে। এই কারণেই কিন্তু দেখেন আর্জেন্টিনা কুইকলি আমাদের দেশে কিন্তু এম্বাসি দিয়ে ফেলছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিন্তু আর্জেন্টিনাতে দিতে পারিনি। আচ্ছা, কিন্তু এখানে এটা হাইলাইটেড হবে কিন্তু সার্ক বিষয়টা, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে বলেন বা শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের সাথে কিন্তু কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম আমাদের কন্টিনিউয়াসলি হয়, আমরা বিভিন্ন রকমের প্রোগ্রাম এবং প্রতি বছরই কিন্তু এই কাজগুলো আমরা কিন্তু নিয়মিতই করে থাকি। আচ্ছা, এখন আসবে হচ্ছে ট্র্যাক ডিপ্লোমেসি, এবং এগুলো আমি শিওর যে আপনারা প্রিলিতে মানে প্রচুর পড়েছেন, এখন আমরা শুধুমাত্র একটু রিভিশন দিব। ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি, ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি কোনটা হচ্ছে, এটা হচ্ছে যেখানে সরাসরি স্টেট অ্যাক্টররা হচ্ছে ইনভলভ থাকে, বিশেষ করে হচ্ছে রাষ্ট্রপ্রধান যারা, রাষ্ট্রপ্রধান যখন সরাসরি যখন মানে দুইটা দেশের রাষ্ট্রপ্রধান যখন সরাসরি কোনো একটা মানে বৈদেশিক নীতি বা একটা সম্পর্ক গঠন করার জন্য এক জায়গায় বসে কোনো মিটিং করে, সেটাকে আমরা বলতে সেই ধরনের কূটনীতিকে বলতেছি ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ট্র্যাক ট্র্যাক টু ডিপ্লোমেসি। ট্র্যাক টু ডিপ্লোমেসি মেনলি কাদের সাথে হয়, এটা হচ্ছে নন স্টেট অ্যাক্টরদের সাথে। কিরকম, ধরেন যে সেই দেশের সরকার সরাসরি গেল না, কিন্তু সেই দেশের সুশীল সমাজ থেকে কাউকে পাঠানো হলো, বা ধরেন যে কোনো সাংস্কৃতিক অঙ্গনের কাউকে পাঠানো হলো। এই যে আচ্ছা, এখানে দেখেন কিভাবে বিভিন্ন রকম ডিপ্লোমেসি কাজ করে। এই ট্র্যাক টু ডিপ্লোমেসি কিন্তু এর সাথে কিন্তু আমরা সিইপি দিতে পারি, কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম। হ্যাঁ, এটাও কিন্তু ট্র্যাক টু ডিপ্লোমেসিরই একটা কিন্তু পার্ট হতে পারে। এই যে আমরা ধরেন যে আমাদের দেশ থেকে আরেকটা দেশে হচ্ছে কালচারালি হচ্ছে এক্সচেঞ্জ করার মাধ্যমে যে কিছু মানুষ গেল, তাদের থ্রুতে যখন আমরা বিভিন্ন ডিপ্লোমেসির কথা বলি, সেগুলোকে আমরা বলতেছি ট্র্যাক টু ডিপ্লোমেসি, যেটাকে মানে মেইনলি ডিল করে হচ্ছে নন স্টেট অ্যাক্টরসরা। যেমন খুব সিম্পলি চিন্তা করেন ব্র্যাক, হ্যাঁ, ব্র্যাক কিন্তু অনেকগুলো দেশে হচ্ছে তাদের কার্যক্রম পরিচালনা করে, এবং তারা কিন্তু শুধুমাত্র সেখানে গিয়ে কার্যক্রম পরিচালনা করতেছে ব্যাপারটা এরকম না, তারা বাংলাদেশের মানে একটা কি বলা যায় যে সম্মান কিন্তু বাড়াচ্ছে, হ্যাঁ, মানে আমাদের অবস্থান ওয়ার্ল্ডের জায়গাতে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। তো ধরেন যে ফজল হাসান আবেদ স্যার যতদিন বেঁচে ছিলেন, তিনি নিজেই বিভিন্ন জায়গাতে যাইতেন, তখন কিন্তু তিনি বাংলাদেশকে কিন্তু রিপ্রেজেন্ট করতেন। তো এই যে তিনি কিন্তু বাংলাদেশের হয়ে রিপ্রেজেন্ট করতেছেন, এখন যেমন মনে হয় তাদের হেড হচ্ছে আসিফ সালেহ আহমেদ, উনিও এখন কিন্তু বিভিন্ন দেশে গিয়ে এই ব্র্যাকের থ্রুতে বাংলাদেশকে কিন্তু কি করছেন, রিপ্রেজেন্ট করতেছেন। তো এই যে বিষয়টা মানে এইটা কিন্তু এই যে ডিপ্লোমেসিটা, এটা হচ্ছে ট্র্যাক টু ডিপ্লোমেসি, এবং এটার মাধ্যমে কিন্তু বাংলাদেশ বা যে কোনো একটা দেশ অন্যান্য দেশে কিন্তু মানে পজিটিভলি একটা ইম্প্যাক্ট রাখতে পারে, আবার নেগেটিভও হয়। যেমন ধরেন যে আমাদের দেশ থেকে অনেক নেগেটিভ পিপল লাগে অন্যান্য দেশে গিয়ে বিভিন্ন পলিটিক্যালি হ্যারেসড বা অনেক ব্যাপার, আমাদের দেশের কথা বাদ দেন, অন্যান্য অনেক দেশে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। লাস্ট আমরা কি দেখলাম, ইন্ডিয়া থেকে মানে ইন্ডিয়া কানাডা যে ক্রাইসিসটা হইলো গত বছর, হ্যাঁ, এইটাও কিন্তু মানে ট্র্যাক টু ডিপ্লোমেসি, যদিও এটা পরবর্তী দিকে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসির দিকে চলে গিয়েছে, কিন্তু এটা কিন্তু ট্র্যাক টু ডিপ্লোমেসি থেকে কিন্তু শুরু হয়েছিল, এবং এটার ইম্প্যাক্ট কিন্তু খুবই নেগেটিভ হয়েছিল। আচ্ছা, ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি হচ্ছে কি বলা হচ্ছে, ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি বলতে বলা হচ্ছে যে যে দুইটা দেশ নিয়ে কথা হচ্ছে এখানে, সেই দুইটা দেশের যদি কোনো প্রবলেম হয়, সেই দুইটা দেশ নিজে যদি সেটা সমাধান না করতে পারে, সেক্ষেত্রে অন্য কোনো দেশ, সেটা সচরাচর একটু বিগ স্টেট গুলা হয়ে থাকে বা হচ্ছে হার্ড পাওয়ার চর্চা করে এরকম দেশগুলোর সাথে হয়ে থাকে, তারা যখন এসে সেই দুইটা দেশের মধ্যে সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করে, সেইটাকে বলা হয় ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি। আচ্ছা, ট্র্যাক থ্রি ডিপ্লোমেসির যদি দু একটা এক্সাম্পল বলি, রাশিয়া ইউক্রেন ওয়ারের সময় সারা পৃথিবীতে যখন ফুড চেইনটা ব্রেক হয়ে গেল, তখন কিন্তু সারা পৃথিবীতেই মানে হঠাৎ করে একটা খাদ্য সংকট তৈরি হয়ে গেল। তখন এই জায়গা থেকে মানে
অন্তত যেন কিছু হলো যেন একটা সমাধান হয়, তখন কিন্তু একটা ট্র্যাক 3 ডিপ্লোমেসি আমরা দেখতে পাই। তখন আমরা দেখতে পাই রাশিয়া এবং ইউক্রেনের সাথে আরেকজন গিয়ে মধ্যস্থতা করে ট্র্যাক 3 ডিপ্লোমেসির মাধ্যমে। সেটা কোন দেশ বলেন তো? রাইট, সেটা হচ্ছে তখন তুর্কি হচ্ছে গিয়ে এই এই দুজনের মধ্যে মধ্যস্থতা করে, এবং তুর্কি যাওয়ার কারণও ছিল, কারণ হচ্ছে সেই জায়গাতে যে সি, ব্ল্যাক সি বা অন্যান্য যে সি গুলো রয়েছে এগুলোর সাথে তুর্কির সাথে সম্পর্ক রয়েছে। তার আগেই কিন্তু এই ট্র্যাক 3 ডিপ্লোমেসির মাধ্যমে একটা বেশ ভালো সময় ধরে আমরা কিন্তু যে সিডস বলেন বা যে রাশিয়া ইউক্রেন থেকে যে খাবারগুলো আসে সেগুলো আমরা কিন্তু পেয়েছিলাম। আচ্ছা, এই তিনটার সাথে রিলেটেবল এই যে এই দুইটা ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 মিলে আবার একটা ডিপ্লোমেসি হয়, সেটাকে বলে হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। হ্যাঁ, ডুয়াল ট্র্যাক। ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসিটা আসলে কিরকম দেখেন, যখন একই সঙ্গে ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 ডিপ্লোমেসি একসাথে ঘটে তখন হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি হয়। কিরকম, ধরেন যে এই যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে হচ্ছে প্রধানমন্ত্রী গেল, তিনি গিয়ে হচ্ছে ধরেন যে সরাসরি রাষ্ট্রপ্রধান থেকে রাষ্ট্রপ্রধানের মধ্যে সম্পর্ক বিল্ডের বাজারে বিভিন্ন রকমের ডিপ্লোমেসি ক্রিয়েট করতেছে। কিন্তু ওই সময়ই ধরেন যে বাংলাদেশের অন্য কোনো একটা মানে সাংস্কৃতিক দল, যে কোনো একটা সাংস্কৃতিক দল, ধরেন যদি উদীচী হতে পারে, তারা কি করলো, ভারতে গিয়ে একটা বড় একটা প্রোগ্রাম করলো, এবং সেখানে কিন্তু খুব স্বাভাবিকভাবেই যারা বড় বড় রাজনৈতিক সেই জায়গার যে নেতা আছে বা বিভিন্ন রকম সরকারি যে ডিপ্লোম্যাটরা রয়েছে তাদের কিন্তু সেখানে কিন্তু ডাকা হবে। এই যে একটা কালচারাল এক্সচেঞ্জ করতে গিয়ে ধরেন যে একটা অনেক কথা কি হয় দেখেন, পলিসিটা কিভাবে হয়, ধরেন যে ভারতে মিডিয়াতে যখন কথা বলতেছে, বা আমাদের দেশে ধরি, আমাদের দেশে ভারতের মিডিয়া, ধরেন ভারত থেকে কেউ একটা আসলো, সে এসে হচ্ছে তাকে একটা প্রেস কনফারেন্সে ডাকা হলো। আমাদের দেশ থেকে যখন ট্র্যাক টু ডিপ্লোমেসিটা কিভাবে কাজ করে, এই যে সাংবাদিকরা যদি এখানে প্রেস ব্রিফিংয়ে ধরেন কোন একটা প্রশ্ন করলো, এমন ভাবে একটা মানে প্রশ্নটা করা হলো যে ধরেন যে সে রাষ্ট্রপ্রধান হয়তো মানে সে রাজি না হলেও অন্তত একটা কথা বললো যে ঠিক আছে আমরা এটা দেখবো, আমরা চেষ্টা করব, এটা হচ্ছে অন্তত একটা এমওইউ স্বাক্ষর করার চেষ্টা করব। এই যে একটা যে আশার আলো দিল, এটার মাধ্যমে কিন্তু কি হলো, আমাদের একটা ন্যাশনাল ইন্টারেস্ট গ্রেইন করার একটা সুযোগ তৈরি হইলো। এই কারণে মেইনলি হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি গুলা কিন্তু এই মুহূর্তে কাজ করতেছে। তবে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসির শুরুটা কিন্তু এভাবে হয় নাই। ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসির শুরুটা হয়েছিল একটু অন্যভাবে। সেটা জানার জন্য আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমরা যে ওদের বাদ দিয়ে এসেছি পাওয়ার অ্যান্ড সিকিউরিটি, সেখানে একটা বিষয় রয়েছে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার কিভাবে কাজ করে। ধরেন ইউএসএ একটা দেশের সাথে সম্পর্ক তৈরি করবে, হ্যাঁ, ধরেন একটা র্যান্ডম দেশ রাখলাম, সে তার সঙ্গে যখন ইউএসএ যখন এই দেশে এসে যখন একটা সম্পর্ক বিল্ড আপ করার চেষ্টা করবে, একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি করবে, সে কিন্তু অবশ্যই সফট পাওয়ারই দেখাবে, খুব হাসি মুখে বলবে যে চলো আমরা এটা করি, এই কাজ করি। কিন্তু এই কাজ করার আগেই সে কিন্তু এটা আবার মানে বিভিন্ন রকমের শোডাউনও করবে, যে আমার কিন্তু এরকম মিলিটারি পাওয়ার আছে, আমার কিন্তু এরকম শক্তি আছে। এই কাজগুলো কিন্তু অলরেডি আমরা কিন্তু দেখছি, মানে যখন স্নায়ুযুদ্ধ হয় তখন কিন্তু ইউএসএ কিন্তু ল্যাটিন আমেরিকা, তারপরে আফ্রিকা, আমাদের এই যে দক্ষিণ পূর্ব যে এশিয়া, এই যে দেশগুলো, এগুলোতে কিন্তু ইউএসএ কিন্তু এই কাজ করছে। তারা কিন্তু ভিয়েতনাম বা অন্যান্য দেশগুলোতে কিন্তু খুব মানে এসে কিন্তু সহজে বলছে যে চলো আমরা হচ্ছে এক্সচেঞ্জ করি। আবার সাথে কি করছে, যে হার্ড পাওয়ার শো করছে। যারা মানেনি, যেমন ভিয়েতনাম কিন্তু মানেনি, তখন কি করছে, সরাসরি সেখানে হার্ড পাওয়ার ইউজ করছে। তো এইটাও এক ধরনের ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, যে একই সঙ্গে আমি বিভিন্ন হার্ড পাওয়ার সফট পাওয়ার সব একসঙ্গে ইউজ করতেছি। সো এইটাকেও একটা ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসির এক্সাম্পল বলা হচ্ছে, এবং এইটা দিয়েই কিন্তু ডুয়াল ট্র্যাক প্রথম শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসিটা একটু ডিফারেন্টলি হচ্ছে। এটা হচ্ছে স্টেট অ্যাক্টর টু স্টেট অ্যাক্টর এবং নন স্টেট অ্যাক্টর টু নন স্টেট অ্যাক্টর, মানে একই সঙ্গে দুইটা যখন কাজ করে, মানে ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 কাজ করে, সেটাকে আমরা বলতেছি ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। আচ্ছা, আরেকটা হয়, সেটা হচ্ছে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। সরি, এখানে আমি একটা ছোট্ট ভুল করছি। আমি যে লাস্ট যে এক্সাম্পলটা বললাম এইটাই হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। হ্যাঁ, মানে আচ্ছা, এটা এইখানে আমি ইয়ে করে দেই। এই ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসিতে মেইনলি হচ্ছে হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার একসঙ্গে ইউজ হয়। এটা আরেকটা এক্সাম্পল দেই, হ্যাঁ, যেমন যে এই যে ধরেন ইউএসএ আর ইরানের মধ্যে যে সম্পর্কটা, হ্যাঁ, এই যে মাঝখানে যে বলা হলো যে কি যেন P6 ছিল, P6 যে করা হলো যে ইরানকে কোনোভাবে পারমাণবিক শক্তিতে আনা যাবে না, এবং সে কারণে ইরানকে একটা মধ্যস্থতা করে যে একটা
সম্পর্ক তৈরি হয়েছিল, সেখানে কিন্তু ইউএসএ কিন্তু ইরানকে এভাবে বলেছিল আসলে আমরা মধ্যস্থতা করি, এবং সেটা করাও হয়েছিল। কিন্তু এর পাশাপাশি ইউএসএ কিন্তু এই জন্য শোডাউনও দিয়েছে যে ইরান তুমি খুব বেশি এগিয়ে গেলে আমরা কিন্তু তোমাদের উপর অ্যাটাকও করতে পারি। তো এইটাকে বলা হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। আর আমি যেটা বললাম ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 মিলিয়ে এইটাকে বলা হচ্ছে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। সরি, এটা আমি ভুলে ফেলছি। ট্র্যাক 1 এবং ট্র্যাক 2 এই দুটো একসঙ্গে যখন হয় এটাকে বলতেছি মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। তাহলে আমরা এখানে মোটামুটি দেখলাম হচ্ছে ট্র্যাক 1 ডিপ্লোমেসি, ট্র্যাক 2 ডিপ্লোমেসি, ট্র্যাক 3 ডিপ্লোমেসি, ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি, মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। মোটামুটি ট্র্যাক জাতীয় যে ডিপ্লোমেসি গুলো ছিল সেগুলো সবই আমরা এখানে কভার করে ফেললাম। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে চেক বুক ডিপ্লোমেসি। এক লাইন একটু বলেন তো। আচ্ছা, আরেকটু ক্লিয়ার করে দিব। আচ্ছা, ওকে। আচ্ছা, আর প্রথমে বলি, দেখেন ট্র্যাক 1 ডিপ্লোমেসিতে ইনভলভ থাকবে শুধু স্টেট অ্যাক্টররা, মানে হচ্ছে রাষ্ট্রপ্রধান থাকবে এখানে ইনভলভ। দুইটা দেশের মধ্যে যখন ডিপ্লোমেসি ক্রিয়েট হবে দুইটা দেশের রাষ্ট্রপ্রধানরা থাকবে। ট্র্যাক 2 তে কি থাকবে? নন স্টেট অ্যাক্টররা, সেটা কালচারাল মানে লোকজন হতে পারে, তারপরে খেলাধুলার লোকজন হতে পারে, এনজিও হতে পারে। এদের মধ্যে যে একটা যে এক্সচেঞ্জ বা সম্পর্ক হবে সেটা হচ্ছে ট্র্যাক 2 ডিপ্লোমেসি। আর ট্র্যাক 3 মানে হচ্ছে দুইটা দেশের মধ্যে যদি সম্পর্ক ঠিক না কাজ করে অন্য কোনো দেশ এসে যদি এই কাজটা করে তাহলে হবে ট্র্যাক 3। আর ডুয়াল ট্র্যাকের মধ্যে কি হচ্ছে, ডুয়াল ট্র্যাক মূলত দুইটা দেশের মধ্যেই হয়, হ্যাঁ, কিন্তু তারা একই সঙ্গে মানে ডুয়েল পাওয়ার ইউজ করবে। হ্যাঁ, আচ্ছা, এইখানে চেকবুক ডিপ্লোমেসির এখানে আমি একটু লিখে দেই অন্তত যেন জিনিসটা ক্লিয়ার হয়। এর আগে আমি আপনাদের একটা গল্প বলেছিলাম না, যে ধরেন যে একটা স্টিক ডিপ্লোমেসি বলা হয়, এখন এটা আর ইউজ হয় না। এই ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি একটা সময় ধরেন স্টিক ডিপ্লোমেসি ছিল। স্টিক ডিপ্লোমেসির ব্যাপারটা এরকম, মানে এটা হচ্ছে ইউএসএ এটা এনেছিল, মোস্ট প্রবাবলি মানে রোনাল্ড রিগেন এটা বলেছিলেন। তিনি বলেছিলেন যে তুমি বিভিন্ন দেশের সঙ্গে যখন মধ্যস্থতা করতে যাও তখন সফটলি যাওয়া এবং সফটলি ডিল করবা, কিন্তু তোমার হাতে যেন একটা ছড়ি থাকে। মানে এইটা হচ্ছে এই ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসির প্রসেস, যে আমি সফটলি নিজেকে দেখাবো এবং আরেক দেশের সঙ্গে আমি সফটলি ডিল করব। হ্যাঁ, কিন্তু আমি পেছনে এটাও বোঝাবার চেষ্টা করব যে আমি কিন্তু মানে আমি যেটা তোমাকে বলতেছি সেটা তুমি শোনো, যদি তুমি না শোনো তাহলে কিন্তু আমি তোমাকে অ্যাটাকও করতে পারি। এই যে একটা ব্যাকআপ সহজে একটা মানে একটা ডিসিশন নেওয়া, এইটাকে বলা হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। আবার এইটা কিন্তু যে শুধুমাত্র হার্ড সফট হয় এমন না, দুইটা হার্ড কান্ট্রির মধ্যেও হতে পারে। যেমন ধরেন যে ইরানের সাথে যে ইউএসএ যেটা হইলো, বা এখন যদি এই মুহূর্তে চিন্তা করেন ধরেন চায়না, আমরা শুনলাম না যে এটা আরো 2 বছর আগের ঘটনা মনে হয়, চায়নার পাশে মানে চায়নার অভ্যন্তরে যে অংশ তাইওয়ান, হ্যাঁ, এই তাইওয়ানে হচ্ছে নেন্সি পলিসি আসবে। এটা নিয়ে কিন্তু চায়না অনেক ক্ষেপে গিয়েছিল, চায়না বলেছিল যে না আমরা এটা মানি না, অনেক কিছু বলেছিল। এবং শেষ পর্যন্ত তারা কি হলো, তারা কিন্তু আপোষে বলেছিল যে এই যে ইউএস এর যে ইনভলভমেন্ট তাইওয়ানে, এইটাকে কিন্তু চায়না খুব পজিটিভলি দেখছে না। এই কথাটা বলে কিন্তু তারা কি ধরেন নীতিপত্র বের করেছিল, সরকারিভাবে কিন্তু ঘোষণাও দিয়েছিল, মানে সফট পাওয়ার কিন্তু এখানে ইউজ করছে। তারপরেও যখন শোনে নেয় নেন্সি পলিসি যখন তাইওয়ান ভিজিট করলো তখন চায়না কি করেছিল বলেন তো? হার্ড পাওয়ার শো করেছিল। কিভাবে? তারা কিন্তু প্রচুর ড্রোন, তারপরে বিভিন্ন যুদ্ধ বিমান এগুলোকে এই তাইওয়ানের আশপাশে মানে এগুলোকে উড়িয়েছিল। ইভেন এমনও শোনা গিয়েছিল, মানে আমরা দেখেছি ওই ভিডিওতে, যে তাইওয়ানের যে টেরিটরি, মানে এটাকে আমরা কি এই যে টেরিটরি যে এরিয়াটা, রাজনৈতিক যে এরিয়াটা 12 কিলোমিটার, এর ভেতর দিয়েও কিন্তু চায়না হচ্ছে তাদের বিমানগুলো নিয়ে গিয়েছিল, যেটা কিন্তু আন্তর্জাতিক যে নিয়ম সেটা কিন্তু লঙ্ঘন হয়। চায়নাই কিন্তু এটা লঙ্ঘন করেছিল, কিন্তু তারপরে সেটা কিন্তু শো করছিল। যদিও ইউএসএ বোকা না, নেন্সি পলিসি কিন্তু এখান থেকে কি করছিল বলেন তো? সরাসরি আবার চায়নাতে গিয়ে চায়নাতে ভিজিট করে আসছিল। তো ইটস এ পার্ট অফ প্ল্যান। যাই হোক, এইটা হচ্ছে ডুয়াল ট্র্যাক ডিপ্লোমেসি। আশা করি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, চেকবুক ডিপ্লোমেসিটা আমরা এখন একটু বলি, আমরা অলরেডি টিভিতে সবাই পড়ে এসেছি। একটু কুইকলি বলেন তো চেকবুক ডিপ্লোমেসিকে এক দুটো ওয়ার্ডে আপনারা বলেন দেখি, এটা কি আসলে? আচ্ছা, চায়না না, ব্যাপারটা আসলে কিন্তু এরকম না। চায়না এখন করতেছে এই কাজটা, অনেক আগে থেকেই কিন্তু হচ্ছে ইউএসএ করে, তার আগে ইউকে করতো। তোষামোদী কূটনীতি, এটাকে বলা হয় মূলত হচ্ছে চেকবুক ডিপ্লোমেসি। এটা কিভাবে কাজ করে দেখেন। হ্যাঁ, আপনাদের এক্সাম্পল ঠিক আছে, এখন এই কাজটা ফুললি চায়না করতেছে, হ্যাঁ, ফুললি। কিন্তু এই কাজটা ইউএসএ একসময় অনেক করেছে বা এখনো করে। বিগ স্টেট, স্মল স্টেট,
আচ্ছা একটু মানে চায়না বাংলাদেশে হতে পারে, অফ টপিক, যাই হোক। আচ্ছা একটা বিগ স্টেট ধরেন একটা স্মল স্টেট কে, এদের তো ধরেন যে অনেক টাকা পয়সা এবং অনেক শক্তিও রয়েছে, অনেক মানুষ আছে, আম, কি বলে বিভিন্ন রকমের যে কনস্ট্রাকশন করার মতো যে ক্ষমতা সেটাও আছে। তারা কি করতেছে স্মল স্টেটে, তারা বিভিন্ন রকম ঋণ দিচ্ছে বিভিন্ন রকম। এই যে একটা যে ঋণ দেওয়া হলো, এই ঋণ দেওয়ার মাধ্যমে সেই ঋণটা নিয়ে স্মল স্টেট কি করতেছে, নিজের সেলফ ডেভেলপমেন্ট করতেছে। এই যে ভেতরের মানে একটা দেশ কি ঋণ নেয়? দেশ তো ঋণ নিচ্ছে না, ঋণটা নিচ্ছে কিন্তু কে? গভর্নমেন্ট। গভর্নমেন্ট ঋণ নিয়ে দেশের ডেভেলপমেন্ট করে কার আস্থা অর্জন করতেছে বলেন তো? সেই দেশের লোকজনের, যেন সে পরের বার আবার যেন সরকার গঠন করতে পারে। তো এইটা পাওয়ার জন্য, সরকারে থাকার জন্য তাকে কিন্তু বারবারই এই বিগ স্টেটের কাছে কিন্তু তার লোন নিতে হচ্ছে। এখন এই বিগ স্টেট যদি তাকে বারবার লোন দেয়, এখন ধরেন এই বিগ স্টেট, ধরেন এটা রাশিয়া, এটা হচ্ছে রাশিয়া আর এটা হচ্ছে বেলারুশ, আমরা সেফ সাইডে থাকি, হ্যাঁ। এখন রাশিয়া ধরেন ইউক্রেনকে অ্যাটাক করতেছে। আপনি বলেন এই বেলারুশ কি ইউক্রেনের সমর্থন নিবে নাকি রাশিয়ার সমর্থন নিবে? কুইকলি বলেন তো। এটা আমরা বুঝতে পারছি বেলারুশ হচ্ছে রাশিয়ার সমর্থন নিবে। হ্যাঁ, একটা হচ্ছে ভয়, সেটা অন্য ব্যাপার, কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে তার ন্যাশনাল ইন্টারেস্ট। কারণ হচ্ছে সে যদি রাশিয়ার সমর্থন না করে, রাশিয়া তো তার বড় ভাই, সে তো তাকে চাই চেক বুক দিবে না, তার মানে তাকে আর লোন দিবে না। আর সে যদি লোন না পায়, সে তো দেশের অভ্যন্তরীণ কাঠামো তো ভালো করতে পারবে না, উন্নত করতে পারবে না। তাহলে দেশের লোকজন খেপে যাবে এবং সেই সরকার কি করবে, পরিবর্তন করে ফেলবে। এই যে একটা বিশাল যে চেইন, এই চেইনটা মেনটেন করার জন্যই বিগ স্টেট গুলো স্মল স্টেট গুলোর উপরে যে ডিপ্লোমেসি ফেল মানে ক্রিয়েট করে বা হচ্ছে ফেলানোর চেষ্টা করে, সেইটাই হচ্ছে মেইনলি চেকবুক ডিপ্লোমেসি, বা যেটাকে আসলে তোষামোদী ডিপ্লোমেসি বলা হয়, বা হচ্ছে চাটুকারি কূটনীতি বলা হয়। বিভিন্ন জায়গাতে যে কথাটা বলা হয় না, যে চায়না চেকবুক ডিপ্লোমেসি বলতে বোঝানো হচ্ছে চায়না বিভিন্ন জায়গাতে চেক লিখে দেয়, এই কারণে চায়নাকে চেকবুক ডিপ্লোমেসি, মানে চায়নার কথা বলা হয় যে সে চেকবুক ডিপ্লোমেসি মেনটেন করে। ব্যাপারটা আসলে কিন্তু এরকম না। ব্যাপারটা হচ্ছে যে চেকবুক দেওয়ার মাধ্যমে সেই দেশের আস্থা অর্জন। এখনই আপনি চিন্তা করেন, মানে যারা নিয়মিত ইউটিউব সার্চ করেন তারা হয়তো দেখবেন, আপনারা যদি 2005-6 সালের আগের কোনো ভিডিও দেখেন, তাহলে আপনারা আফ্রিকান বিভিন্ন স্টেট অ্যাক্টর যারা রয়েছেন বিভিন্ন দেশের, তারা ইউএসএ এর ব্যাপারে যে ধরনের কথা বলতেন, মানে ইউএসএ কে সরাসরি তারা হচ্ছে কি বলবো, আহ নিজেদের মানে বড় ভাই ভাবতো এবং বাবার মতো মনে করতো, মনে করেন, এবং সেভাবে কথা বলতো, আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন। কিন্তু এই মুহূর্তে আফ্রিকার বিভিন্ন দেশ কি করতেছে দেখবেন, সরাসরি ইউএস এর বিপক্ষেও একদম স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। এই সাহস তারা কোথায় পাইলো? এবং পাশাপাশি চীনকে তারা সরাসরি সাপোর্ট করতেছে। এই যে চায়না যে তাদের পক্ষে নিয়ে চলে আসলো, এতগুলো দেশকে তাদের পক্ষে নিয়ে আসলো, এইটা করতে পারছে চেকবুক ডিপ্লোমেসির মাধ্যমে। এই কারণে এটাকে বলা হয় তোষামোদী ডিপ্লোমেসি বা কূটনৈতিক ডিপ্লোমেসি। কাইন্ড অফ তাই, লোন নেও সমর্থন দাও তাই, কিন্তু সমর্থন কিন্তু চাইবে না। এটাই তো চেকবুক ডিপ্লোমেসির মজা। এটা কিন্তু বলবে না যে তোমরা আমাকে সমর্থন দাও। ব্যাপারটা হচ্ছে তোমরা যদি আমাকে সমর্থন না দাও তাহলে তো লোন দেওয়া বন্ধ হয়ে যাবে। যে কাজটা একসময় ইউএসএ নিজেও করছে, কিন্তু এখন চায়নার কারণে সেটা পারতেছে না খুব ভালোভাবে। যাই হোক, এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এইটা পুরোপুরি ইউএসএ এর সঙ্গে যায়, এটা হচ্ছে ডলার ডিপ্লোমেসি। এটা নিয়ে আমরা যদি কথা বলতে চাই তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় আমাদের মাথায় আসে, একটা হচ্ছে হ্যারি এস ট্রুম্যানের যে ডক্ট্রিনটা ছিল, আর ছিল কি মার্শাল প্ল্যান। মানে এই ডক্ট্রিন থেকে তো এই প্ল্যানটা আসলো, মার্শাল প্ল্যান। এই জায়গা থেকেই ডলার ডিপ্লোমেসিটা আসলো, যে অন্যান্য দেশের লোন দিয়ে সেই দেশের সেম এই চেক ডিপ্লোমেসি যা, ডলার ডিপ্লোমেসি অনেকটা সেম, কিন্তু ডলার ডিপ্লোমেসি আরো বাজে। ডলার ডিপ্লোমেসি সরাসরি ইন্টারফেয়ার করে। যেমন ইউএসএ কিন্তু যে $12 বিলিয়ন, সেই সময়ে কি কি ধরেন যে ইউকে, এখানে হচ্ছে ফ্রান্স, এখানে বেলজিয়াম, এখানে পর্তুগাল, এই যে দেশগুলো ছিল, এগুলো সবগুলো দেশকে কিন্তু তারা এগুলো হচ্ছে এই ডলার দিয়েছিল। কারণ কি, এই দেশগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমন ভাবে ক্ষত বিক্ষত হয়ে গেছিল যে এরা অর্থনৈতিকভাবে দাঁড়াতেই পারতেছিল না, একদম ভঙ্গুর। এখন আমরা ভঙ্গুর স্টেপ করতেছি আফ্রিকার দেশ বা ল্যাতিন আমেরিকার দেশ, কিন্তু এই বেশি দিন না, আজ থেকে 70-80 বছর আগে কিন্তু এই দেশগুলো ফ্রেজাইল স্টেট ছিল, বোঝান অবস্থা কিরকম ভঙ্গুর ছিল। কিন্তু ইউএসএ এদেরকে কিন্তু কি করছে, অর্থনৈতিকভাবে আবার শক্তিশালী করে তুলতে পারছে। তো খুব স্বাভাবিক, তারা তো এদেরকে বড় ভাই মানবেই। এই কারণে এরা সবাই কিন্তু এই যে ইউএসএ যে দেশটা, এই দেশটাকে কিন্তু
খুব বেশি কিন্তু সাপোর্ট করে, এবং এখনো পর্যন্ত এই কারণে ইইউ যেটা এটা পুরোটাই ইউএসএ ডিপেন্ডেন্ট। এবং বিনিময়ে কি হচ্ছে দেখেন, ইউএসএ যেমন একদিক থেকে মানে ডলার দিচ্ছে, লোন দিচ্ছে, আবার ইউএসএ এর সব থেকে বড় বাজার কোনটা বলেন তো? বৈদেশিক বাণিজ্য যে করে ইউএসএ, ইউএসএ এর সব থেকে বড় বাজার কোনটা? ইইউ, রাইট। তার মানে বুঝতে পারতেছেন যে ওদের ঘাড়েই কাঁঠাল ভেঙে খাচ্ছে, মানে ওদেরকে টাকা দিচ্ছে আবার ওদের কাছে সব বিক্রি করতেছে। মানে মানে আমরা কি বলি বলেন তো, এই বেশি নাচ থেকে 10 বছর আগেও চাইনিজ মাল বলে না, বা চায়না প্রোডাক্ট, চায়না প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? কপি বুঝি না? আমরা কিন্তু চায়না প্রোডাক্ট বলতে এখন নয়, অনেক চাইনিজ প্রোডাক্ট আসছে যেগুলাকে আমরা অরিজিনাল প্রোডাক্ট বলতেছি। একটা সময় পর্যন্ত কিন্তু আমরা চাইনিজ প্রোডাক্ট বলতে কপি প্রোডাক্টই বুঝতাম। তো শুধুমাত্র প্রোডাক্ট না, ডিপ্লোমেসিও চায়না পুরা কপি করে ফেলছে। বাট লাকিলি চায়নার যেহেতু ম্যান পাওয়ার বেশি, অর্থ বেশি, এই কারণে এরা ইউএস কে এখন টক্কর দিতে পারতেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, বর্তমানে চায়না যে ডিপ্লোমেসি গুলো নেয় সবকিছুই আসলে ইউএসএ থেকে কপি করা। কিন্তু মজার বিষয় ওই যে মোবাইলের মতোই, মোবাইলে যেমন তারা কপি করতে গিয়ে ইউএস এর সাথে টক্কর দিয়ে এখন ইউএসএ কেও মানে কম্পিট করে ফেলতেছে, অন্যান্য ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে কম্পিট করে ফেলতেছে, চিপ ইন্ডাস্ট্রিতে কম্পিট করে ফেলতেছে, আইসি ডিজাইনে কম্পিট করে ফেলতেছে। সেম ভাবে ডিপ্লোমেসিতেও মনে করেন যে তারা ইউএসএ চেয়ে গিয়ে যাচ্ছে, বাট শুরুটা কিন্তু ওই কপি পেস্ট। আচ্ছা, সর্বশেষ ডলার ডিপ্লোমেসি যেটা হচ্ছে ইউএসএ কে সব থেকে বেশি শক্তিশালী করেছিল, সেটা হচ্ছে যে ইউএসএ সৌদি ওয়েল যে ডিপ্লোমেসিটা হয়েছিল, হ্যাঁ, যেটা আমরা কিন্তু এই মুহূর্তে খুবই হট টপিক। সেটা হচ্ছে যে এই যে সৌদি যে বলছে যে তারা নতুন করে আর হচ্ছে এই চুক্তিতে সাইন করবে না, মানে এক্সটেনশন করবে না, এটা যদি আসলে না করে তাহলে কিন্তু ডলার ডিপ্লোমেসি কিন্তু অনেকখানি কিন্তু পরিবর্তন হয়ে যাবে, রাইট? এটা হচ্ছে পেট্রো ডলার ডিপ্লোমেসি। এই পেট্রো ডলার ডিপ্লোমেসি যদি নতুন করে সাইন না হয়, এই ডলার ডিপ্লোমেসি পুরোটাই কিন্তু ভেঙে চলে যাবে। তখন হয়তো আমরা নতুন করে ইউয়ান ডিপ্লোমেসি দেখতে পারি, হ্যাঁ, বা আরএমবি ডিপ্লোমেসি দেখতে পারি। তো এই যে বিষয়টা, এইটা যেহেতু এবারে হট টপিক, এই কারণে ডলার ডিপ্লোমেসিকে এত বেশি হাইলাইট করলাম যে ডলার ডিপ্লোমেসি এবারে কিন্তু আসতে পারে, বা হচ্ছে পেট্রো ডলার দিয়ে যদি কোনো কথা আসে তাহলে আপনি কিন্তু এখানে অবশ্যই এই ডলার ডিপ্লোমেসিটা অ্যাড করে দিতে পারবেন, এবং সুন্দর করে যদি ব্যাখ্যা করে দেন লেখাটা অনেক এনরিচড হবে। আচ্ছা, পাবলিক ডিপ্লোমেসি। পাবলিক ডিপ্লোমেসি জিনিসটা আসলে কি? পাবলিক ডিপ্লোমেসি হচ্ছে ঠিক ট্র্যাক টু ডিপ্লোমেসির মতোই অনেকটা, কিন্তু একই সঙ্গে ট্র্যাক ওয়ান সেখানে ইনভলভ থাকে। কিরকম? পাবলিক ডিপ্লোমেসি মেইনলি কাজ করে হচ্ছে নন স্টেট অ্যাক্টর দ্বারা, হ্যাঁ, কিন্তু থ্রু মানে থ্রু হচ্ছে স্টেট অ্যাক্টর। কিরকম? যে ধরেন একটা দেশ আরেকটা দেশের সঙ্গে সরাসরি হচ্ছে সমর্থন যোগাতে পারতেছে না, তখন কি হচ্ছে সেই দেশ থেকে কোন একটা নন স্টেট অ্যাক্টর, যেমন আমাদের দেশের ক্ষেত্রে এখন এগুলো নেই, কিন্তু একসময় আমরা কিন্তু দেখছি যে যে মানুষের খুব বেশি হয়রান করা হচ্ছে, গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনুস, তাকে হচ্ছে মনে করেন যে বিভিন্ন দেশে কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে কিন্তু পাঠানো হয়েছে যে তারা গিয়ে যেন বাংলাদেশের আসপেক্ট থেকে যেন বিভিন্ন রকম কথা বলে। এই যে একটা পাবলিক পার্সন হিসেবে বা একটা এনজিও হিসেবে বা হচ্ছে একজন কি বল সিভিল সোসাইটি হিসেবে গিয়ে যে হচ্ছে আরেকটা দেশে নিজের দেশের স্বার্থ রক্ষার জন্য হচ্ছে সেখানে কাজ করা, এই বিষয়টাকে বলা হচ্ছে পাবলিক ডিপ্লোমেসি, যেখানে সরকার ইনভলভ থাকে কিন্তু ইনডিরেক্টলি। হ্যাঁ, সরকারের ইনভলভ না, একদমই ইনডিরেক্টলি। মানে সরকার এরকম বলতে পারে যে আপনার যে সমস্ত সাপোর্ট লাগবে, সেটা ফাইন্যান্সিয়াল হোক বা হচ্ছে প্রোটোকল হোক, সেগুলো আমরা এনশিওর করব, কিন্তু অ্যাক্টিভলি কিন্তু কাজ করতে হবে নন স্টেট অ্যাক্টরকেই। এই পলিসিটাকে বলা হচ্ছে পাবলিক ডিপ্লোমেসি। আশা করি হচ্ছে এই বিষয়টা বুঝছেন, এটা খুবই সিম্পল একটা বিষয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সরি এটা আমার বাদ পড়ে গেছিল, হচ্ছে মিডিয়া। এই যে আমাদের দেশের মিডিয়া অনেক দেশে আছে না, মানে ধরেন সাংবাদিকরা থাকে বা বিভিন্ন টেলিমিডিয়া বা অনেক জায়গায় থাকতে পারে, এই মিডিয়ারা আমাদের দেশের জন্য কি কি কাজ করতেছে এটা একটা পাইলট। ও আচ্ছা, আরো একটা আছে পুরো মাথায় আসলো, এটাও কিন্তু এখন খুবই কাজ করতেছে, সেটা হচ্ছে ফরেন, এটা কি বলা যায়, এম্বাসি বলি। এম্বাসি কিন্তু এখন পাবলিক ডিপ্লোমেসির জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা, এম্বাসি বা বলেন হাই কমিশন যদি বলেন। কারণ হচ্ছে সরকার থেকে সরাসরি, মানে বেশি না, আজ থেকে 10 বছর আগেও কিন্তু এই প্র্যাকটিসটা ছিল না, কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা এম্বাসি বলেন বা হচ্ছে হাই কমিশন বলেন, সব জায়গায় বলা আছে যে আপনারা যখনই অন্য কোনো দেশের মানে বা হচ্ছে সরি ওই দেশে যখন আপনি কোনো একটা
প্রোগ্রামে যাবেন, সেটা স্টেট অ্যাক্টরদের প্রোগ্রাম হোক বা কালচারাল প্রোগ্রাম হোক বা হোয়াট এভার, যে কোনো প্রোগ্রামে যাবেন, তখন সেখানে অবশ্যই চেষ্টা করবেন আমাদের দেশকে তুলে ধরার জন্য। মানে বিশেষ করে হচ্ছে ন্যাশনাল রিসোর্স, তারপরে হচ্ছে আমরা যেগুলো বৈদেশিক প্রোডাক্ট, মানে কি বলি আমরা যেগুলো রপ্তানির ইংরেজি কি আমি তো ভুলে গেলাম, আচ্ছা রপ্তানি লিখি না, এক্সপোর্ট, রপ্তানি প্রোডাক্ট হচ্ছে শো করবেন। আর একটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দেয়, সেটা হচ্ছে ট্যুরিজম, TOURISM। এই বিষয়গুলোকে অলওয়েজ হাইলাইট করতে বলা হয়েছে, অলওয়েজ। হ্যাঁ, এটা হচ্ছে এম্বাসির একটা কাজ হয়ে গেছে এখন। তো এটাও এক ধরনের পাবলিক ডিপ্লোমেসি। এটা কিন্তু আসলে এম্বাসির কাজ ছিল না, কিন্তু এখন কিন্তু পাবলিক ডিপ্লোমেসির থ্রুতে এম্বাসি গুলো যে যে দেশে রয়েছে, যেমন আমাদের দেশে, আমাদের মানে বাংলাদেশের মনে হয় সারা বাংলা পৃথিবীতে নিয়ার অ্যাবাউট 60টা দেশে হচ্ছে এম্বাসি আছে। তো এই প্রত্যেকটা দেশে এই এম্বাসি গুলো আমাদের দেশের এই যে পয়েন্ট গুলো, এগুলোকে হচ্ছে হাইলাইট করেন। আর এটাই হচ্ছে এক ধরনের পাবলিক ডিপ্লোমেসি। আচ্ছা, ইকোনমিক ডিপ্লোমেসি কি? ইকোনমিক ডিপ্লোমেসি কিন্তু যে পার্ট অফ পাবলিক ডিপ্লোমেসি। মানে এই যে আমি একটু আগে যে কথাটা বললাম, এই যে ধরেন রপ্তানি প্রোডাক্টের যে বিষয়টা, এটা কিন্তু ধরেন ইকোনমিক ডিপ্লোমেসির আন্ডারেই পড়বে। আরেকটু যদি বড় আকারে বলি, তাহলে যেটা হয় ইকোনমিক ডিপ্লোমেসির মধ্যে যেটা হতে পারে, একটা হচ্ছে ইকোনমিক রিলেশন। এটা কেমন হয়? এটা স্টেট একটা সরাসরি কাজ করতে পারে। কেমন? এই দেশের যে অর্থমন্ত্রী, সে আরেক দেশের অর্থমন্ত্রীর সাথে গিয়ে, স্টেট অ্যাক্টর বিশেষ করে হচ্ছে ধরেন ফাইন্যান্স মিনিস্ট্রি, ধরেন একটা ওয়েলফেয়ার স্টেট বা একটা হচ্ছে উন্নত স্টেটে আমাদের দেশ থেকে একটা টিম গেল, গিয়ে সেই ফাইন্যান্স মিনিস্ট্রিতে কথা বলার পর তারা দেখা গেল 7 দিন বা 15 দিন বা 1 মাসের একটা মানে প্ল্যান করলো। তারা গিয়ে হচ্ছে শিখে আসলো যে কিভাবে ইকোনমিক ভাবে উন্নয়ন করা যায়, গ্রোথ বিল্ড আপ করা যায়। এই যে রিলেশনশিপটা, যে ডিপ্লোমেসি নেওয়া হয় একটা দেশের সঙ্গে, এটাকে বলা হয় ইকোনমিক ডিপ্লোমেসি। এটা কিন্তু আমরা ইন্ডিয়ার সাথে অনেকবার করছি, হ্যাঁ, উইথ ইন্ডিয়া। এবং ইন্ডিয়ান অনেক টিম কিন্তু আমাদের দেশে এসে কিন্তু এই কাজগুলো করেও গিয়েছে। মানে আমাদের বাংলাদেশ থেকে গিয়ে শিখে আসছে, সেটা তো ঘটছেই, ইন্ডিয়ার অনেক টিম আমাদের দেশে থেকে আমাদেরকে হেল্প করে গিয়েছে। এরকম ঘটনাও কিন্তু আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ, ট্র্যাক টু ডিপ্লোমেসিতেও হচ্ছে গভর্নমেন্ট ইনডিরেক্টলি ইনভলভ থাকে, তা না হলে তো হবেই না। তবে থাকতেই হবে এমন কিন্তু না, হ্যাঁ, বাট থাকে, অবশ্যই থাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে ইকোনমিক, মানে সরি, ইকোনমিক ডিপ্লোমেসির আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এফডিআই। এফডিআই কি? ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। এটা আমরা সবাই জানি, এটা লিখলাম না। তো এই এফডিআই কে হচ্ছে অর্জন বা হচ্ছে এফডিআই এর অ্যাট্রাকশন বাড়ানো, এই কাজগুলো করার হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসির আন্ডারে। যেমন আমাদের দেশে এফডিআই নিয়ে কাজ করে কারা বলেন তো? বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। তারা সরাসরি কিন্তু আমাদের দেশে কোন জায়গায় কি ধরনের ইনভেস্টমেন্ট করা সম্ভব, কিভাবে করা সম্ভব, কি কি ফ্যাসিলিটিস আমরা দেই। যেমন এটা অলরেডি যারা অর্থনৈতিক কাজগুলো করেছেন তারা দেখেছেন, ওখানে আসিফ ভাই হয়তো বলেছিল আপনাদেরকে, ওয়ান স্টপ সার্ভিস যে এসেছে বর্তমানে আমাদের দেশে, এটা কিন্তু খুবই এখন জনপ্রিয় হয়ে উঠতেছে। তো এই যে এই কাজগুলো সবই করা হচ্ছে, এটা কার কারণ কি? অ্যাট্রাক্ট টু এফডিআই। তো এফডিআইটা কিন্তু সরকার টু সরকার হয় না, কারণ সরকার থেকে যখন আমরা কোনো সাহায্য পাই, যেমন চায়না যখন আমাদেরকে কোনো, মানে চীন সরকার যখন আমাদের দেশে কোনো ইনভেস্টমেন্ট করে, সেটা হচ্ছে G2G প্রজেক্ট হয়ে যায়, হ্যাঁ। বা হচ্ছে ধরেন এডিবি বা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক যখন আমাদেরকে কোনো সাপোর্ট দিচ্ছে, সেটা আমরা সরাসরি গভর্নমেন্ট লোন বলতেছি সেটাকে। আর এফডিআই যেটা, সেটা হচ্ছে, কিভাবে এক্সাম্পল দেই, ধরেন খুব সিম্পল হচ্ছে মার্ক জাকারবার্গ, তার এখন হিউজ টাকা, আচ্ছা মার্ক জাকারবার্গ না, রতন টাটা, হ্যাঁ, বা টাটাই লিখলাম আমি শুধু। টাটাকে গিয়ে আমরা বললাম যে তোমাদের দেশের যে প্রোডাক্ট, সেটা তো আমাদের দেশে একটা হিউজ জায়গা রয়েছে, হ্যাঁ, যেখানে মানে আমাদের, সরি জায়গা না, মানে কাস্টমার রয়েছে, একটা বিশাল একটা কাস্টমার বেজ রয়েছে। ইন্ডিয়ায় তৈরি করে বাংলাদেশ পাঠানো, এই যে প্রসেসটা, এটা তো অনেক কস্টলি। তার চেয়ে বরং তুমি এক কাজ করো, আমাদের দেশে এসেই ফ্যাক্টরি খুলে ফেলো, হ্যাঁ, এর জন্য এফডিআই বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট করো। এই যে কাজটা যদি করে, টাটা কিন্তু কোনো সরকার প্রধান না, এটা ব্যক্তিগত প্রতিষ্ঠান। এই যে কাজটা করলো, এটা হচ্ছে কাইন্ড অফ একটা এফডিআই, যেটা কিন্তু আমরা অলরেডি শুনছি যে 2,500-এ, মানে নারায়ণগঞ্জের 2,500-এ কিন্তু টয়োটা কিন্তু কোম্পানি, সরি ফ্যাক্টরি দিচ্ছে। সো আগামী কয়েক বছরের মধ্যে হয়তো আমরা বাংলাদেশে টয়োটার গাড়ি দেখতে পাবো, মানে বাংলাদেশের প্রোডাক্ট করা। তো এটা একটা বিশাল ব্যাপার। তো এইগুলো হচ্ছে ইকোনমিক ডিপ্লোমেসির আন্ডারে পড়ে। আচ্ছা, লুক ইস্ট ডিপ্লোমেসি, এইটা শুরু হয়েছিল নিয়ার অ্যাবাউট হচ্ছে কোল্ড ওয়ার শুরু হওয়ার পর পর। কোল্ড ওয়ার যখন শুরু হলো,
তখন সারা পৃথিবী মোটামুটি দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড আর একটা হচ্ছে ইউএসএসআর। কিন্তু কিছু মানে রাষ্ট্র তখনও কিন্তু এখনো কোনো জায়গার দিকে যায়নি, যেমন হচ্ছে কোনগুলো, এই সাউথ এশিয়া আর সাউথ ইস্ট এশিয়া। হ্যাঁ, এইগুলো তো এখনো পর্যন্ত কিন্তু মানে কোনো দিকেই মুভ করেনি। কিন্তু এই যে ইউএসএসআর যেটা বলতেছি, এই যে রাশিয়া যে এত বড়, হ্যাঁ, আর তখন তো তাজিকিস্তান কাজাকিস্তান এগুলো ইনভলভ ছিল, তো এই বিশাল বড় দেশ, তো খুব স্বাভাবিকভাবেই এরা কিন্তু এই যে এই দেশগুলোকে অ্যাট্রাক্ট করাটা তাদের জন্য ইজি ছিল, কারণ কি নেইবারহুড কান্ট্রি, সো ইজিলি এদেরকে অ্যাট্রাক্ট করতে পারবে। তো এইটাকে ইউএসএ কিভাবে বললো, আচ্ছা বলেন তো, এটা একটা থিওরি দিয়ে প্রকাশ করেছিল, কি থিওরি বলেন তো? ইউএসএ যে এখানে যে লুকিশ ডিপ্লোমেসি নিয়ে এসেছিল, মানে ইউএস এর জায়গা থেকে যদি আপনি তাকিয়ে দেখেন এই দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়াকে, তাহলে কিন্তু এটা আসলে ইস্টেই পড়তেছে, পূর্বে। হ্যাঁ, এই কারণে এটাকে বলা হয় লুকিশ ডিপ্লোমেসি। কিন্তু এখানে তারা এই ডিপ্লোমেসিটা করার আগে একটা থিওরির উপর বেস করে তারা এটা করেছিল। থিওরিটার নাম বলেন দেখি। আচ্ছা ওকে, আমি বলে দিই। তারা মেইনলি হচ্ছে ডোমিনো থিওরিটাকে বেস করে এই বিষয়টা নিয়ে এসেছিল, এবং তারা বলেছিল ডোমিনোর সিস্টেমটা কি, আমরা ডোমিনো অনেকে এটা দেখছি না যে এরকম হয়ে থাকে, যে কোনো একটা যদি আমরা ভেঙে ফেলি তাহলে এটা আস্তে 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 এটা এটাকে ভাঙবে, এটা এটা ভাঙবে, একসঙ্গে পুরোটাই ভেঙে যাবে। বা সেম ভাবে ইউএসএসআর যেভাবে অন্যান্য দেশগুলোকে দখল করা শুরু করছিল, একসময় তারা সাউথ এশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার অন্যান্য দেশগুলো তারা দখল করে ফেলবে, এরকম একটা চিন্তা দেখা যায়। তো সেই জায়গা থেকেই কিন্তু ইউএসএ চিন্তা করলো যে না, এটা করা যাবে না। এই কারণেই তারা এই দেশগুলোর দিকে তারা মানে আলাদাভাবে নজর দেওয়ার জন্য লুক ইস্ট ডিপ্লোমেসি নিয়ে আসলো। এখন আবার আরেকটা দেশে লুকিস ডিপ্লোমেসি দেখা যায়। হ্যাঁ, বলো তো কোন দেশে? ভেরি রিসেন্টলি আরেকটা দেশ মানে হচ্ছে এই ইস্ট ডিপ্লোমেসি বা হচ্ছে লুকিস ডিপ্লোমেসিকে প্রায়োরিটি দিচ্ছে। কোন দেশ? আচ্ছা, আমি কি মেসেজ দেখতে পাচ্ছি না নাকি আপনারা করতেছেন না? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, অন্তত আমি বুঝতে পারলাম যে হচ্ছে আপনারা, আমি মেসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন এই কাজটা করতেছে ইন্ডিয়া। হ্যাঁ, ইন্ডিয়া একটা নতুন পলিসি নিয়েছে, সেটা হচ্ছে লুক ইস্ট পলিসি। এবং এই যে এই তাদের এই ইস্ট পলিসির মধ্যে কিন্তু এই বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এই যা যা দেশগুলো রয়েছে এগুলা সবগুলোই হচ্ছে এই ইস্ট পলিসির মধ্যে পড়তেছে। না, রাশিয়ার ইস্টে তো কিছুই নাই, একদমই ফাঁকা। মানে আছে কানাডা আর হচ্ছে ইউএসএ, তো তো এটা করবে না। ইন্ডিয়া এই কাজটা করতেছে। তারা প্রথম নিয়ে এসেছিল হচ্ছে নেইবারহুড ফার্স্ট পলিসি, কিন্তু এটাতে পুরো মানে ধোঁকা খেয়ে গিয়েছে মোদী সরকার, মোটামুটি বলা যায়। নেইবারহুড ফার্স্ট পলিসিতে একমাত্র অর্জন কি বলতে পারেন ইন্ডিয়ার? একমাত্র নেইবারহুড ফার্স্ট পলিসি কিন্তু পুরোটা মানে মানে এখনো আছে ওদের, কিন্তু এটা কোনো কাজে লাগতেছে না, রাইট? একমাত্র অর্জন হচ্ছে বাংলাদেশ। এছাড়া অন্য কোনো দেশ, একটা দেশ ছিল মালদ্বীপ, সেটাও হারিয়ে ফেলছে, এখন চায়না নির্ভর হয়ে গেছে। এখন তারা এই কারণে লুক ইস্ট পলিসির দিকে গেছে। যে ভুটান তো অলরেডি তাদের দখলে আছে মোটামুটি, মানে পলিটিক্যালি। এখন নেপালকেও একটু কোণঠাসা করে রাখতে হবে, বাংলাদেশ তো আছেই, এইভাবে একটু ইস্টে আরো যারা আছে, বিশেষ করে লুক ইস্ট, তারা এটাকে হাইলাইট করতেছে। আচ্ছা, এটাকে আমি এখানে এখানে লিখে দিই। ইন্ডিয়ার যে লুক ইস্ট পলিসি, এইটা মেইনলি হচ্ছে আমাদের দেশের জন্য না, এটা হচ্ছে তাদের আসিয়ানে জয়েন করার একটা পায়তারা। কারণ আসিয়ানে যদি জয়েন করতে পারে, ইন্ডিয়ার যে প্রোডাক্ট গুলো এই মুহূর্তে, ইন্ডিয়া যে প্রোডাক্ট গুলো মানে উৎপাদন করতেছে, যেগুলো তারা ফরেন ইনভেস্টমেন্ট সরি বাইরের দেশে রপ্তানি করতে পারবে, তার জন্য একটা বড় বাজার হচ্ছে এই আসিয়ানের যে দেশগুলো আছে। হ্যাঁ, ধরেন যে এই যে কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই জায়গাগুলো একটা বিশাল বাজার ইন্ডিয়ার জন্য। তো এইটা হচ্ছে মেইনলি টার্গেট ইন্ডিয়া। তো আশা করি হচ্ছে লুকিশ ডিপ্লোমেসিটা বুঝতে পারছেন। মানে আগেরটাও বললাম, বর্তমান সিনারিওটাও বললাম। সাইডলাইন ডিপ্লোমেসি এটা সবাই আপনারা জানেন। তারপর একটু ছোট্ট করে বলি যে কোন একটা সম্মেলন বা কোন একটা প্রোগ্রামে গিয়ে যখন মানে একই উদ্দেশ্য নির্ভর দুইটা দেশ যখন এক জায়গায় হয়ে যখন হচ্ছে কোনো ডিপ্লোমেসি নেই, সেটাকে বলা হয় সাইডলাইন ডিপ্লোমেসি। যেমন ইউনাইটেড নেশনে প্রতি বছর যে জাতীয় সম্মেলন আন্তর্জাতিক যে সম্মেলন হয়, জেনারেল অ্যাসেম্বলি হয়, সেখানে গিয়ে কিন্তু অনেক দেশের মধ্যেই মানে সিম্পলি চিন্তা করেন যে বাংলাদেশ যদি এখন ভাবে যে বিভিন্ন দেশের সঙ্গে গিয়ে ডিপ্লোমেসি মেনটেন করবে, তাহলে কিন্তু এই যে প্রতিটা দেশে যাওয়া, সেটার প্রোটোকল মেনটেন করা, এটা কিন্তু হিউজ কস্টলি, আবার কি টাইম কনজিউমিং একটা ব্যাপার। এগুলোতে গিয়ে তো অনেক অনেক ব্যাপার স্যাপার থাকে না, একটা সরকার চালাতে হবে তাকে। তো সেই জায়গায়
তাকে কিন্তু গিয়ে প্রায় 5 থেকে 15 দিন থাকতে হয় এই ইউএনজিএ, যেটা ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে। তো এইখানে তো ওই জায়গাতে সব দেশেরই রাষ্ট্রপ্রধান থাকে, মানে সব স্টেট অ্যাক্টররাই থাকে সেই জায়গাতে। তো এই কারণে যে কোনো দুই দেশের স্টেট অ্যাক্টররা বিভিন্ন ধরনের, সেটা কফি হাউসে হতে পারে বা ইউএন এরই বিভিন্ন রকমের রুম থাকে, সেই জায়গাগুলোতে বসে ধরেন যে ধরনের ডিপ্লোমেসি গুলো তৈরি করা হয় সেগুলোকে মেইনলি বলা হচ্ছে সাইডলাইন ডিপ্লোমেসি। এক্সাম্পল দিলে, আমরা যেহেতু বঙ্গবন্ধুর কথা বারবার আনার চেষ্টা করি, বঙ্গবন্ধু কিন্তু সাইডলাইন ডিপ্লোমেসিতে অনেক বেশি কাজ করেছিলেন। যেমন যেমন ইউনাইটেড নেশনে গিয়ে তো অনেক দেশ কাজ করেই, বঙ্গবন্ধু যেটা বলতে পারি সেটা হচ্ছে আলজিয়ার্সে যে গেল নন কি যেন হলো, নন অ্যালাইন মুভমেন্ট, ন্যাম মুভমেন্টে যখন আলজিয়ার্সে গেলেন, ওইখানে গিয়ে কিন্তু তিনি ফিদেল ক্যাস্ট্রো থেকে শুরু করে আরো অনেকগুলো নেতার সাথে কিন্তু তার দেখা হয়েছিল। এই যে একটা সাইডলাইন ডিপ্লোমেসি হলো, তাদের কারণে কিন্তু আমাদের দেশে কিন্তু একটা কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়ে গেছে। এইটাকে মেইনলি বলা হচ্ছে সাইডলাইন ডিপ্লোমেসি। এটা আশা করি এমনিতেই আগে থেকে সবাই ক্লিয়ার ছিলেন, যদি ব্যাখ্যা করার কিছু আর নাই। এখন একটা খুব জনপ্রিয় ডিপ্লোমেসি, সেটা হচ্ছে ভার্চুয়াল ডিপ্লোমেসি। একটু আগে আমি যে কথাগুলো বললাম, যে আরেকটা দেশে গিয়ে প্রটোকল মেনটেন করে কাজগুলো করতে একটা হিউজ টাইম কনজিউমিং, আবার প্রটোকল মেনটেনের ব্যাপার থাকে, আবার 3 নম্বর হচ্ছে প্রচুর অর্থ খরচ হয়। এই 3টা বিষয়কে আপনি যদি বাঁচাতে চান, তাহলে এখন যে জিনিসটা আসছে, যদিও এটা হচ্ছে পোস্ট করোনা ডিপ্লোমেসি, কিন্তু এটা খুবই ইফেক্টিভ হচ্ছে ওই 3টা কারণে। হ্যাঁ, যে কোনো একটা সময় যদি ফিক্সড করা হয়, এটা তো মন্ত্রণালয় ফিক্সড করবে, কোন একটা সচিবালয় ধরেন যে কোনো একটা জায়গা থেকে ফিক্সড করলো দুই দেশের করে, সেই নির্দিষ্ট সময় দুই সরকার প্রধান এক জায়গায় হয়ে ভার্চুয়ালি হচ্ছে তারা হচ্ছে ডিপ্লোমেসি মেনটেন করলো, খুবই ইজি। এটাকে বলা হচ্ছে ভার্চুয়াল ডিপ্লোমেসি। এটাতে শুধুমাত্র যেটা দরকার হয় সেটা হচ্ছে একটা সিকিউর ইন্টারনেট, কারণ এটা যেহেতু অনেক ডিপ্লোম্যাটিক ব্যাপার, সুতরাং এখানে যদি আড়ি পাতার কোনো ব্যাপার থাকে তাহলে সেক্ষেত্রে খুব রিস্কি হয়ে যায়। যার ফলে ভার্চুয়াল ডিপ্লোমেসির সব থেকে থ্রেড যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা সিকিউর ইন্টারনেট কানেকশন দরকার পড়ে। এটি হচ্ছে ভার্চুয়াল ডিপ্লোমেসির একটা পার্ট। আমরা মোটামুটি অনেকগুলো ডিপ্লোমেসি দেখে ফেলছি, এর বাইরে আপাতত ওইরকম নাই। ভেরি রিসেন্ট যদি কিছু ডিপ্লোমেসি থেকে থাকে সাম্প্রতিক, তাহলে আমি আপনাদেরকে টেলিগ্রামে হচ্ছে দিয়ে দিব ইনশাল্লাহ, নোটস আকারেই, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা পড়বো বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাফল্য। আচ্ছা, এটা আমরা পড়বো না, কারণ এটা আপনারা যারা হচ্ছে আমার সঙ্গে বাংলাদেশ বিষয় বলে নবম অধ্যায়টা ওই ক্লাসটা করেছিলেন, ওইখানে আমি আরো ডিটেলস দেখিয়েছি। এখানে শুধুমাত্র আমি আপনাদেরকে পয়েন্ট আকারে একদম মানে কোর্সের মতো করে দিয়ে দিচ্ছি, আপনারা শুধু এগুলোকে ইলাবোরেট করে করে দিতে পারবেন। যে এটা হচ্ছে 1972 থেকে 1975 সালে এগুলো ঘটেছিল, 1975-এর পর 82 সাল পর্যন্ত এটা ঘটেছিল। দেখেন 1982 থেকে মানে 1982-র পর কি হইলো, মানে জিয়াউর রহমান মারা গেলে পর এরশাদ ক্ষমতায় আসলো, ওই সময়টাতে হচ্ছে কি অর্জন হয়েছিল। 91-এর পরে হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, বিএনপি সরকারের সময় কি কি সাফল্য এসেছিল। তারপরে 96 আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, সে কি কি হচ্ছে অর্জন করেছিল। এরপর আবার বিএনপি ক্ষমতায় আসলো, সে কি অর্জন করেছিল। এখানে সব একদম পয়েন্ট আকারে দিয়ে ফেলছি অলরেডি। আর বর্তমানে পররাষ্ট্রনীতি, এটা কিন্তু আরো অনেক কিছু অ্যাড করা যাবে। আপনারা যখন এম্পিরিক্যাল পড়বেন, এখানে চাইলে আরো ইচ্ছা মতো নিজেদের মতো অনেক কিছু অ্যাড করতে পারবেন। এগুলো হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রের সাফল্য, এগুলো আর এক্সট্রা করে পড়ালাম না। আচ্ছা, এখন আমরা দেখি আমরা যে কূটনীতিটা পড়লাম, এই কূটনীতির আসলে লক্ষ্যটা কি। আমরা তো একটা জিনিস বুঝছি, সেটা হচ্ছে কি, যে ন্যাশনাল ইন্টারেস্টকে আমাদের মানে এইটা সর্বপ্রথম, এখানে কোনো ছাড় নেই। হ্যাঁ, এটার কোনো ছাড় নেই, কিন্তু এর পাশাপাশি আরো কিছু আমাদের লক্ষ্য থাকে। যেমন হচ্ছে কি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয়। এই কারণে কিন্তু আমরা কিন্তু সবসময় ভারত বলেন, মানব বলেন, এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক মেনটেন করি, বা প্রত্যেকটা দেশের সঙ্গেই। কূটনীতি এটা একটা বড় লক্ষ্য, যে স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করা। এর পাশাপাশি সারা পৃথিবীতে আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তায় ভূমিকা রাখা। এটার ক্ষেত্রে আমরা হচ্ছে একই সঙ্গে, যেমন জেনারেল অ্যাসেম্বলিতে আমাদের ভোট দেওয়ার যে এখতিয়ার, সেটাকে আমরা যেমন বলতে পারি, ধরেন যে ভোট রাইট ইউএনজিএ। আরেকটা হচ্ছে শান্তি মিশন, গ্রিন পিস। শান্তি মিশনে যে আমরা যে বিভিন্ন রকমের হেল্প করতেছি, এটাও কিন্তু একটা কূটনীতির লক্ষ্য, এবং এটার কারণে কিন্তু আমাদের দেশের কিন্তু অনেক পজিটিভ কিন্তু ইম্প্যাক্ট রয়েছে সারা পৃথিবীতে। আমাদের দেশের মানে সামরিক বাহিনী বলেন বা যে কোনো রকমের যতগুলো বাহিনী থেকে গিয়েছে সবার জন্য। আরেকটা কি, জাতীয় শক্তি বৃদ্ধি এবং সংরক্ষণ, জাতীয় মর্যাদা বৃদ্ধি, যেটা আমরা বললাম যে এই কাজগুলো করার মাধ্যমে আসলে কি হয়, আমাদের জাতীয় মর্যাদা বৃদ্ধি হয়। তারপরে কি, নিজস্ব মতবাদের উপরে দৃঢ় থাকা, যেমন ইউএসএ চায় তার মতবাদকে স্ট্রং করতে,
চায়না চায় তার মতবাদকে স্ট্রং করতে, রাশিয়া চায় তার মতবাদকে স্ট্রং করতে। সর্বশেষ যেটাকে সব থেকে বেশি হাইলাইট করা উচিত সেটা হচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি পায়। যদিও এই কাজটা আমাদের ওই ঘুরে উল্টে দেখা যায় কালচার বা এনভায়রনমেন্টের মধ্যেই পড়ে রয়েছে, কিন্তু আমাদের কিন্তু পলিটিক্যালিও সহযোগিতা কিন্তু বাড়ানো উচিত। এগুলোই মোটামুটি হচ্ছে কূটনীতির হচ্ছে লক্ষ্য। আচ্ছা, এবার দেখেন বাংলাদেশের পররাষ্ট্রনীতি, এইটাও কিন্তু আমি ওই অধ্যায়ে পড়েছিলাম, এই কারণে আজকে এগুলোর এক্সট্রা করে মানে এটাতে খুব বেশি সময় নিব না। আমাদের পররাষ্ট্রনীতির সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু নান। তার মানে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বিদ্বেষ নয়, কারোর সঙ্গে শত্রুতা নয়। এটা হচ্ছে পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য। এইটার উপর বেস করেই সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ গঠন করা হয়েছে। এইটা একদম ডিটেলস, যারা সেই ক্লাসটা করেননি বা এইটা আবার একটু বুঝতে চান, আমি বলবো যে ওই ক্লাসটা গিয়ে একটু করবেন। সেখানে আমি প্রায় আধা ঘন্টার বেশি সময় নিয়ে এই জিনিসটা বোঝাইছে একদম ভেঙে ভেঙে। তো এখানে আর সেটা আমি বলতেছি না। এটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র নীতি। তো এই যে পররাষ্ট্র নীতি আমাদের দেশে নিলাম, এটার কিছু মূলনীতি এসছে। হ্যাঁ, এই মূলনীতিগুলোকে মোটা দাগে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। একটা তো আমরা অলরেডি করে ফেলছি, সকল রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বিদ্বেষ নয়। আরেকটা কি, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব, সেই রাষ্ট্রের স্বাধীনতা বা ভৌগোলিক অখণ্ডতার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। মানে এই যে নতুন করে যে সাউথ সুদান হইলো, আমরা সে একটা স্বাধীন দেশ হিসেবে তাকে সম্মান প্রদর্শন করব। এটা হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি। যে কোনো নতুন দেশ হইলে, যেমন পূর্ব তিমুর হইলো, মানে তিমুর লেস্তে যেটাকে বলে, আপনারা যদি দেখেন, আমি ছোট্ট করে একটু আঁকানোর চেষ্টা করি। এটা যদি মালয়েশিয়া হয়, এটা তো সিঙ্গাপুর, এটা হচ্ছে সিঙ্গাপুর, এটা হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, এই জায়গাতে আরেকটা অংশ আছে যার ভেতরে এরকম জায়গা, মানে এটা ইন্দোনেশিয়া, হ্যাঁ, এর ভেতরে আবার জায়গা আছে, এইটা হচ্ছে তিমুর লেস্তে। মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে এর ভেতরের একটা জনগোষ্ঠী, তারা হচ্ছে নিজেদের মধ্যে হচ্ছে আবার মানে ন্যাশনাল ইন্টারেস্ট অর্জন করার জন্য কিন্তু কি করছে, ইন্দোনেশিয়া থেকে আলাদা হয়ে একটা স্বাধীন দেশ হিসেবে নিজেদেরকে ঘোষণা করছে। যদিও এরা এখনো পর্যন্ত প্রপার স্বাধীনতা অর্জন করতে পারেনি, কারণ হচ্ছে দেখেন তারা স্বাধীনতা অর্জন করছে কিন্তু যে আসিয়ানের কিন্তু এখন সদস্যপদ তারা পায় নাই। কারণ কি, ইন্দোনেশিয়া এখনো পর্যন্ত ভেটো দিয়ে রাখছে। তো এই জায়গাটা দেখলাম এই কারণে, এটা একটু কিন্তু বাংলাদেশ কিন্তু হচ্ছে সম্মান প্রদর্শন করে। আচ্ছা, অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না, এটা তো অবশ্যই, এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। এই 4টা পয়েন্ট হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূলনীতি। আর এই আমাদের পররাষ্ট্রনীতিকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে যে পয়েন্ট গুলো পাই, মানে আমি আবার একটু বলে দেই, যদি কোনো কারণে যদি বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূলনীতি ব্যাখ্যা করুন এইভাবে যদি 4 মার্কের প্রশ্ন আসে, তাহলে আপনারা এই 4টা পয়েন্ট দেওয়ার পরে এই যে পয়েন্ট গুলো আছে, এইগুলোকে আপনারা আবার আলাদাভাবে হচ্ছে ব্যাখ্যা করবেন। আবার যদি এম্পিরিক্যাল ইস্যুতে আসে যে আমাদের দেশে পররাষ্ট্রনীতি কতখানি যৌক্তিক বা এর জন্য যদি প্রশ্ন আসে, তখন আপনি এই পয়েন্টগুলোকে আপনারা ব্যাখ্যা করতে পারবেন। যে আমাদের পররাষ্ট্রনীতিকে বিশ্লেষণ করলে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস পাই, যেমন কি বন্ধুত্বের নীতি। আমরা কখনোই অন্য কোনো রাষ্ট্রের সাথে শত্রুতা করতে চাই না, আমরা সবসময় চাই যে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রেখে প্রত্যেকটা দেশ পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে, সমৃদ্ধি অর্জন করবে, কালচারাল এক্সচেঞ্জ করবে, এবং প্রত্যেকটা স্বাধীন এবং দেশকে সেই স্বাধীনতাকে সম্মান করবে এবং নিরপেক্ষ হিসেবে ঘোষণা দেবে। এবং এই যে বললাম, কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নমুখী আলোচনা করবে এবং সমমর্যাদার নীতি। মানে কি, বাংলাদেশের যে মর্যাদা, মায়ানমারের যে মর্যাদা, কিউবার মর্যাদা সব একই হবে, সমমর্যাদার হবে, সকলেই সমমর্যাদার মধ্যে থাকবে এবং আদর্শ ভিত্তিক হবে এবং প্রত্যেকের আদর্শকে হচ্ছে সম্মান করা হবে। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা আছে, আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদার বৃদ্ধির কথা বলা আছে, এবং আক্রমণের প্রতি সরাসরি, যেমন যে আমাদের 3 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেখানে কিন্তু সরাসরি বলা আছে যে আক্রমণ করা যাবে না, আক্রমণ বিরোধী মনোভাব রাখা যাবে না। সরি, ভুল বললাম, আক্রমণ বিরোধী মনোভাব রাখতে হবে, মানে আক্রমণাত্মক হওয়া যাবে না। এই পয়েন্টগুলো, এগুলো আমি আসলে পয়েন্ট আকারে দিয়ে রাখছি, এগুলোকে সবগুলোকে আপনারা কিন্তু এলাবোরেট করতে পারবেন একদম, যে যতখানি পারেন, এবং এটা খুব ইজি, আই হোপ সো। আচ্ছা, এখন হচ্ছে আমরা থার্ড পয়েন্টে চলে আসছি, যে কূটনীতিকের কার্যাবলী, অব্যাহতি ও দায় মুক্তি। আচ্ছা, আমরা শুরু করে কূটনীতি কি সেটা আমরা দেখি। কূটনীতি দেখেন, বৈদেশিক নীতিকে বাস্তবে রূপদান ও প্রয়োগ এবং নীতি নির্ধারণের মাধ্যমে নিজ নিজ রাষ্ট্রের জাতীয় স্বার্থ সংরক্ষণ ও অন্যান্য রাষ্ট্রের খবরদারি সম্পর্কে সমগ্রভাবে অব্যাহত রাখা কূটনীতিবিদের কাজ। আচ্ছা, এটা কূটনীতিবিদের কাজ বলছে, আমরা আগে বুঝি কূটনীতিককে হচ্ছে ডিপ্লোমেট বা ডিপ্লোমেটস। কূটনীতিক কাদেরকে বলা হচ্ছে, যারা মনে করেন এটা হচ্ছে বাংলাদেশ,
এটা হচ্ছে ধরেন আরেকটা দেশ, আদার্স কান্ট্রি। এই দেশে আমাদের দেশ থেকে একজন এসে যে রিপ্রেজেন্ট করবে, হ্যাঁ, মানে রিপ্রেজেন্ট অফ বাংলাদেশ, রিপ্রেজেন্টেটিভ কাইন্ড অফ বলতে পারেন, যে এই দেশের অভ্যন্তরে বাংলাদেশের সরকার, এই যারা তারাই হচ্ছে এই ডিপ্লোম্যাটস, বা সেই সরকারের প্রধান যে সে হচ্ছে হেড অফ ডিপ্লোম্যাটস, বা হচ্ছে একজনই থাকে মেনলি ডিপ্লোম্যাট, নিচে তারা তো আসলে তার আন্ডারে জব করে। তো এইটাই হচ্ছে মেনলি ডিপ্লোম্যাট, বা হচ্ছে কূটনীতিক। তো এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, দেখেন পামার এন্ড পার্কিন্সের, এটা খুব জনপ্রিয় সংজ্ঞা, এটা আপনার দিতে পারেন যে কূটনীতিক মানে কূটনীতিক কে এবং কূটনীতির কাজ কি, সেই সম্পর্কে সব আপনার একটা সংজ্ঞা দিতে পারেন। আচ্ছা, কূটনীতির কাজগুলোকে দেখেন, খেয়াল করেন, এখানে লেখা আছে, এখানে একটা কথা বলা আছে, খেয়াল ভালো করে দেখেন, ভিয়েনা কনভেনশনের কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, কূটনৈতিক নিয়ে যখন আমরা কথা বলবো, তখন আমরা দুইটা কনভেনশন অবশ্যই মাথায় রাখবো। একটু লিখে দেই, ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক ইমিউনিটিস, এটা হয়েছিল 1961-এ। এরপর আরেকটা হয়েছে ভিয়েনা কনভেনশন অফ, এজন্য কি ছিল, আচ্ছা কনসুলার, এটা হয়েছে 1964-এ। এই যে কূটনীতিকদের কার্যাবলী কি হবে, কূটনীতিকদের অব্যাহতি, মানে কূটনীতিকদেরকে যে কোনো কিছু সহজে যে তারা যে বিভিন্ন জায়গা থেকে অব্যাহতি পায়, দায় মুক্তি পায়, তারা বিভিন্ন রকম যে ফ্যাসিলিটিস গুলো পায়, এগুলো সবকিছুই লেখা আছে এই দুইটা কনভেনশনে। সুতরাং আপনারা যখন এগুলো নিয়ে কোনো কিছু লিখবেন বা কোনো জায়গায় কোনো তথ্য দিতে হবে, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড এটা ধরে দিতে হবে এমন না, আপনি উপরে বা নিচে ভাবে দিয়ে দিবেন যে আমরা এগুলো কোথা থেকে পাই, ভিয়েনা কনভেনশন অফ ডিপ্লোম্যাটিক থেকে, বা এইটুকু লিখে দেন যে ভিয়েনা কনভেনশন অনুযায়ী আমরা এগুলো পাই। আর যদি সাথে যদি সালটা দিয়ে দিতে পারেন, তাহলে তো অন্তত কিন্তু টিচার বুঝবে যে আচ্ছা এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে সেটা খুব ভালো করে জানে, বা ও খাতায় যেগুলো লিখছে সেগুলো আসলে এই ভিয়েনা কনভেনশন থেকেই লিখছে। সেটা কনভেনশনে থাকবে না সেটা পরের বিষয়। একটা কি হলো, আপনি টিচারের একটা ক্লোজ অবস্থান তৈরি করতে পারলেন, নিজের জায়গার একটা তৈরি করতে পারলেন। আচ্ছা, দেখেন ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিক কার্যাবলী কি কি বলা হচ্ছে, প্রতিনিধিত্বশালী আলাপ কথা বলা হচ্ছে, মানে আপনি বাংলাদেশের হয়ে আরেকটা দেশে প্রতিনিধিত্ব করে আলাপ আলোচনায় যুক্ত হচ্ছেন, এটাকে একটা কার্যাবলী বলা হচ্ছে। আচ্ছা, তার কারণে আলোচনা করা হচ্ছে। তথ্য প্রেরণ, তথ্য প্রেরণ ব্যাপারটা কিরকম, এটা হচ্ছে ধরেন বাংলাদেশ, এটা ধরেন ইউএনও হতে পারে, মানে বুঝাচ্ছি যে সংস্থাও হতে পারে, আবার অন্য একটা দেশও হতে পারে, যেমন ধরেন ইন্ডিয়া, যদি আমি ধরি ইন্ডিয়া হতে পারে। এই যে আমাদের সরকারের তথ্য এই সংস্থাকে পাঠানো, বা এই সরকারের তথ্য এই দেশের রাষ্ট্রপ্রধানকে পাঠানো, এই কাজটাই করে হচ্ছে ডিপ্লোমেট, এটা হলো তথ্য প্রেরণ। এবং আমাদের দেশের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করে, এটা তো সবসময় আপনারা দেখছেন ন্যাশনাল ইন্টারেস্টকে সব থেকে বেশি গুরুত্ব দেই। তো এই অন্য দেশে বসে এই ডিপ্লোমেট গুলো কি করবে, আসলে চেষ্টা করবে যেন আমাদের বাংলাদেশের স্বার্থটা যেন তারা সংরক্ষণ করতে পারে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন, এখানে অবশ্যই যে কালচারাল এক্সচেঞ্জ, ইকোনমিক এক্সচেঞ্জ, সেগুলো নিয়ে কাজ হবে। তার পাশাপাশি কার্যসূচি পরিচালনা, যেমন ওই দেশের যেগুলো বড় বড় কাজ, যেমন ধরেন যদি ভারতের কথা বলি, তাদের যে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি, তারপরে মনে করছে 14ই আগস্ট, সরি 15ই আগস্ট, তাদের যে হচ্ছে বিজয় দিবস, এই যে দিনগুলোতে তাদেরকে হচ্ছে মনে করেন যে এই এমবাসি থেকে বা হাই কমিশন থেকে হচ্ছে সরকারকে হচ্ছে একটা মানে জানানো, যে শুভেচ্ছা জানানো। বা অন্যান্য ধরেন যে ইন্ডিয়া জিতলো, এই যে কিছুদিন আগেই হচ্ছে ধরেন যে টি20-তে জিতলো, আমাদের এখান থেকে যেটা শুভেচ্ছা জানানো, যে হচ্ছে আমরা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে হচ্ছে আমরা শুভেচ্ছা জানালাম। এই বিভিন্ন রকমের কার্যসূচি পরিচালনা করার কাজগুলো ডিপ্লোম্যাটরা করে থাকে। আরো কিছু কাজ আছে, এই যে একটু আগে আমি যেগুলো বললাম ওগুলোর সাথে রিলেটেড, যে ন্যাশনাল লিগেসি বেস কিছু কাজ থাকে, এবং সেই কাজগুলো করার ক্ষেত্রে তারা এই যে জিনিসগুলো আছে এগুলোকে ফিক্স রাখতে হবে। মানে সরি, এখানে কার্যাবলী ঠিক আছে, মানে কার্যাবলী গ্রহণের ক্ষেত্রে যেগুলোকে আমরা মাথায় রাখবো আর কি, সেই বিষয়গুলো এখানে বলা হচ্ছে, যে আমার উদ্দেশ্য কিন্তু স্থির থাকতে হবে। আমি প্রোগ্রাম করি, আমি তাদেরকে থ্যাঙ্কস জানাই, যেটাই করি আমার উদ্দেশ্য কিন্তু ফিক্সড হতে হবে, এবং সেটার একটা বাস্তব মূল্যায়ন করতে হবে। এবং আমার যে ফরেন পলিসি, এখানে নীতি বলতে হচ্ছে ফরেন পলিসি বোঝাচ্ছে, সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এমন ভাবে কোনো আমরা ডিপ্লোমেসি নিতে পারবো না যেটা কিনা আমার ফরেন পলিসিকে আবার উল্টা হচ্ছে, মানে সেটা বিরোধিতা করে, এরকম কিছু করা যাবে না। এবং সর্বশেষ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, উদ্দেশ্য সাধনের সঠিক পদের অনুসন্ধান করতে হবে। মানে একটা ডিপ্লোমেসি নিলাম, সেটা কাজ করলো না, ওকে ফাইন, আমরা আবার অ্যানালাইসিস করলাম, নতুন করে আবার একটা ডিপ্লোমেসি নিলাম, আমাদের উদ্দেশ্য সাধন করার আগ পর্যন্ত কন্টিনিউয়াসলি আমরা কি করতে থাকবো,
মানে অনুসন্ধান করতেই থাকবো এবং সেগুলো কার্য সম্পাদন করার চেষ্টা করে যেতে থাকবো। এগুলো হচ্ছে কার্যাবলী। আচ্ছা, কূটনীতিকদের গুণাবলী, এইটা মানে খুব ইম্পর্টেন্ট না, কিন্তু আসার সম্ভাবনা আছে যে কূটনীতিকের গুণাবলী গুলো কি হওয়া উচিত। এখানে প্রায় 15টা গুণ দিয়ে ফেলছি, এগুলো প্রত্যেকটাকে আপনারা ইচ্ছা মতো ব্যাখ্যা করতে পারবেন আমি জানি। তো যদি 10টাও মনে থাকে, এগুলো হচ্ছে আপনারা ইলাবোরেট করে লিখে দেন, এখানে আর সময় নষ্ট করলাম না। এখানে আবার দেখেন বলা হলো কি যে এই যে যারা কূটনৈতিক হবেন, কূটনীতিবিদ হবেন, তাদের যে দায় মুক্তি, তাদের ব্যাপারে এখানে একটা ডিটেলস দেওয়া আছে। দেখেন 1961 সালের 18 এপ্রিল ভিয়েনা কনভেনশন মোতাবেক স্বাগতিক দেশে তার যে দায় মুক্তি গুলো থাকে সেগুলো কি কি এখানে দেওয়া আছে। যেমন কি দেখেন, দেহ, এই শব্দটা মনে ভুল হলো কিনা আমাকে দেখতে হবে, দেখে আমি জানাবো। এটা আচ্ছা দেশ হবে, সরি, হ্যাঁ এটা দেশ হবে। আচ্ছা, এবং মর্যাদা হচ্ছে অলঙ্ঘনীয়, মানে হচ্ছে যে এমন কিছু করতে পারবে না যাতে করে তার এবং তার দেশের কোনো মর্যাদা হচ্ছে লঙ্ঘন হয়, এবং তাকে হচ্ছে গ্রেপ্তার করতে পারবে না। আচ্ছা, এইগুলো ব্যাখ্যা করার আগে দেখি তো ফাঁকা আছে কিনা। আচ্ছা, এই জায়গাতে আমরা দেখাই কূটনীতিকদের সম্পর্কে একটু আপনাদের জানা উচিত। নর্মালি সারা পৃথিবীর আসপেক্ট থেকে হচ্ছে আমরা দুই ধরনের হচ্ছে টিম দেখি, একটা হচ্ছে হাই কমিশন আর একটা হচ্ছে এম্বাসি। হ্যাঁ, একই জিনিস, কিন্তু আমরা হাই কমিশন কোথায় বলতেছি, যেই দেশগুলো হচ্ছে কমনওয়েলথ অধিভুক্ত দেশ, সেই দেশগুলোকে হচ্ছে হাই কমিশন বলা হচ্ছে। মানে কমনওয়েলথের ভিতরে এখন কতটা, 52টা নাকি 56টা, আমার একটি দেশ মনে নেই। মানে যতগুলো কমনওয়েলথ ভুক্ত দেশ রয়েছে, এই দেশগুলোতে আমাদের যে মানে পররাষ্ট্র অফিস রয়েছে, এগুলোকে বলা হয় হাই কমিশন। যেমন অস্ট্রেলিয়া, কানাডা, তারপরে ইন্ডিয়া, এগুলো সব জায়গাতে রয়েছে কি হাই কমিশন। কিন্তু ধরেন যে অন্যান্য কোনো দেশ, ধরেন যে ইরান বা ধরেন যে যে ব্রাজিল, এগুলোতে কি আছে, এম্বাসি আছে। তো এগুলো মানে পার্থক্যটা এইটাই। তো এখানে মূল যে হেড থাকে, এখানে একে বলা হয়, মানে ইনি যে হেড থাকেন এনাকে বলা হয় হচ্ছে হাই কমিশনার, আর এখানে যিনি থাকেন তাকে বলা হয় অ্যাম্বাসেডর। হ্যাঁ, এরপরে থাকেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার বা ভারপ্রাপ্ত হাই কমিশনার। হ্যাঁ, আর এখানে থাকেন হচ্ছে ভারপ্রাপ্ত অ্যাম্বাসেডর বা হচ্ছে কনসুলার, এখানে থাকেন। আচ্ছা, এরপরে থাকেন হচ্ছে, এক্স্যাক্টলি আমার ওয়ার্ডটা মনে পড়তেছে না, মিনিস্ট্রি বা কাউন্সিলর, সরি, এটা তো কনসুলার, কাউন্সিলর, ভালো করে বুঝবেন, কাউন্সিলর কিন্তু কাউন্সিলর না। মানে এটা কিন্তু অনেকেই ভুল করেন। কাউন্সিলর কিন্তু হচ্ছে কোথায় হয়, পৌরসভা বা হচ্ছে আমরা এগুলা জায়গাতে দেখি। এটা হচ্ছে কাউন্সিলর, এই পাশেও থাকে কাউন্সিলর। এই যে উপরে যে তিনটা আমি যে পদের কথা বললাম, এগুলো কিন্তু সরাসরি সরকার থেকে ডিসাইড করে পাঠানো হয়। হ্যাঁ, এনারা হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী বলা যেতে পারে। এইখানে যে কাউন্সিলর যারা থাকেন, তারা মেইনলি হচ্ছে সেই অফিসের যাবতীয় যা কাজ আছে সব কাজ তারাই করেন। মানে ধরেন যে তার আন্ডারে যে সমস্ত লোকজন রয়েছে তাদেরকে পরিচালনা করা, এই ন্যাশনাল ইন্টারেস্টকে ধরে রাখা, ডকুমেন্টস রেডি করা, সরকারের কাছে বিভিন্ন রকমের নীতিপত্র পাঠানো, সবকিছু এই কাউন্সিলর করে। এবং তার আন্ডারে মোটামুটি হচ্ছে তিনটা হচ্ছে ইয়ে থাকে। এই আমি সরি, আমি রিয়েলি সরি, আমি হচ্ছে ওয়ার্ডটা ভুলে গেলাম। মানে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড লিখে দেই, হ্যাঁ আমি ওয়ার্ডটা ভুলে গেছি। এরকম অবস্থান ভিত্তিক একটা হচ্ছে অফিসার থাকে, এগুলো সব হচ্ছে অফিসার, বুঝতে পারছেন। এবং এখানেও সেম, এখানেও এই সেম এই জিনিসটা এখানেও থাকে। তো এখানে যেটা হয়, এই যে যারা হচ্ছে পররাষ্ট্র ক্যাডার হয়, তারা কিন্তু শুরুতে সচিব, মানে সচিব বলতে হচ্ছে আহ সহকারী সচিব হিসেবে তারা ঢোকে। তো তারা যখন বিভিন্ন রকমের কমিশনে যায়, এম্বাসিতে যায়, তাদের কিন্তু প্রথম অবস্থানটা হয় হচ্ছে এই যে ফার্স্ট ফার্স্ট অফিসার। কিন্তু এই ফার্স্ট অফিসার সচরাচর হয় না, কারণ কি, এই জয়েন করার পরে শুরুতেই দেখা যায়, থ্যাংক ইউ সো মাচ, সেক্রেটারি, সরি এটা অফিসার, এটা সেক্রেটারি। বাংলাদেশে শুরুতেই দেখা যায় যে প্রায় নিয়ার অ্যাবাউট 3 ইয়ার, হ্যাঁ 3 বছর তাদেরকে কিন্তু জব করতে হয়। এই 3 বছর জব করার পরে, মানে এখানে সবকিছুতে এরকমই হয়, 3 বছর জব করার পরে এক যে ফার্স্ট সেক্রেটারি থাকে সে হচ্ছে তার সেকেন্ড অবস্থানে যাইতে পারে, বা এটা হচ্ছে উল্টা হবে, আমি এখানে কোথাও একটা মিস্টেক করে ফেলছি। তারপর সে সেকেন্ড অবস্থানে যাইতে পারে, তারপর সে থার্ড অবস্থানে যাইতে পারে। হ্যাঁ, তো যে 3 বছর প্রথমেই বাংলাদেশে করে ফেলতে পারে, তখন 3 বছর তার জব হওয়ার পরে যখন সে আরেকটা দেশে যাবে, হাই কমিশনে যাবে বা এম্বাসিতে যাবে,
খুব কম মানুষই পাওয়া যায় যাকে ফার্স্ট সেক্রেটারি হিসেবে পাঠানো হয়, তাকে কিন্তু এই সেকেন্ড ক্যাটাগরির সেক্রেটারি হিসেবে কিন্তু পাঠানো হয়। এর উপরে আবার যখন আবার প্রমোশন হয় তখন সে হচ্ছে থার্ড ক্যাটাগরির হয়, এবং তারপরে দেখা যায় হচ্ছে কাউন্সিলর হয়। তো এই 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 হচ্ছে যে সিকোয়েন্সটা বললাম, এইটা হচ্ছে আপনাদের একটু মানে জাস্ট জানালাম যে কিভাবে হচ্ছে হাই কমিশন গুলোতে মানে যারা থাকে। আচ্ছা, এখানে যেগুলো বললাম এগুলো সব হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে। তবে তবে প্রত্যেকটা হাই কমিশনের ভেতরেই কিন্তু আবার ইন্ডিভিজুয়াল অনেকগুলো অফিস থাকে। হ্যাঁ, যেমন একটা ছোট্ট এক্সাম্পল দেই, যদি ইউএই এর কথা বলি, ইউএই এর যে ধরেন যে এম্বাসি, সেখানে কিন্তু একটা অফিস আছে, সেটা হচ্ছে হাই কমিশনের আন্ডারে, বা সরি এম্বাসির আন্ডারে। সেখানে এই যে হাই কমিশনার থাকবে, কাউন্সিলর থাকবে, সবাই এগুলো থাকবে। তার পাশাপাশি এখানে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়েরও একটা অফিস আছে। এই অফিসটার এখানে কাজ কি, যেহেতু এই দেশে প্রচুর মানে এটা কি বলে জনশক্তি রপ্তানি করা হয়, তাদের কাজ করার সুবিধার্থে এখানে জনশক্তি মন্ত্রণালয়েরও একটা সাব অফিস কিন্তু এখানে খোলা আছে। তো এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে অফিস, এরা কিন্তু জনশক্তি মন্ত্রণালয়কে কিন্তু কোনো কিছু মানে প্রেশারাইজ করতে পারবে না। হাইয়েস্ট তারা তাদেরকে বিভিন্ন রকম রিকোয়েস্ট করতে পারে যে আপনারা হচ্ছে এই ধরনের জিনিসগুলো মেইনটেইন করেন, বাট এই দুটো অফিসের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকবে না। আবার ইন্ডিয়াতে যদি চিন্তা করেন, ইন্ডিয়ার এটা বলার আগে আরেকটা জিনিস বলি, যে এক দেশে দেখা যায় যে শুধুমাত্র একটাই যে এম্বাসি থাকবে বা একটাই হাই কমিশন থাকবে এমনও না, মানে অনেকগুলো অফিস থাকতে পারে। সেক্ষেত্রে যেটা হয়, একটা কেন্দ্রীয় এম্বাসি থাকবে বা একটা হাই কমিশন থাকবে, তার আন্ডারে হচ্ছে কি ডেপুটি হাই কমিশনার বা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার এরকম, বা হচ্ছে কাউন্সিলর, আচ্ছা কনসুলার, সরি কনসুলারটা কোথায় হয়, এম্বাসিতে হয়। এখানে দুইটা এক্সাম্পল দেই, কোথায় দিব এটাতে। এখানে যদি বলি ইন্ডিয়াতে, যদি বলি ইন্ডিয়াতে দেখা যায় হচ্ছে যে নিউ দিল্লিতে আছে হচ্ছে সরাসরি হাই কমিশন অফিস, আবার কলকাতাতে আছে হচ্ছে ডেপুটি হাই কমিশন অফিস। কিন্তু হচ্ছে আবার এই আমাদের উত্তর এই যে গুয়াহাটি, এখানেও একটা হাই কমিশন রয়েছে, কিন্তু এটা খুবই ছোট, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন টাইপের বা তার চেয়েও ছোট, কনসুলার টাইপের। কিন্তু চায়না তো আর হাই কমিশন চলে না, চায়নাতে চলে হচ্ছে এম্বাসি। তো চায়নাতে বেইজিং এ, মানে এটা যদি আমি চায়না বলি, বেইজিং এ আসে হচ্ছে এম্বাসি, কিন্তু কুইনমিং যে জায়গাটা বলতেছে, কুনমিং এ আবার আছে হচ্ছে কি কনসুলার অফিস, যারা সরাসরি আবার বেইজিং এর সাথে কানেক্টেড। তো এই যে এইভাবে অনেকগুলো অফিসও থাকে। তো এই যে ছোট যে অফিসটা, সেই অফিসের কিন্তু হেড আবার সেই দেশের সর্বোচ্চ পদ, সরি সেই অফিসের সর্বোচ্চ পদ আকারে হবে, যেমন এখানে কনসুলার হবে, এটার ক্ষেত্রে হবে ডেপুটি কমিশনার। তো এইভাবে মূলত হচ্ছে এই কাজগুলো হয়ে থাকে। আর এগুলো আন্ডারে, যেমন ইন্ডিয়ার কথা আমি যেটা বলতেছিলাম, ইন্ডিয়াতে কিন্তু এই ধরনের আবার দেখেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অফিস কিন্তু রয়েছে ভিতরে, কিন্তু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাজে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু কোনো ইনভলভমেন্ট করবে না। এই যে যে মানুষগুলোর কথা বললাম, এই যে যারা এখানে জব করে, এটা কিন্তু একটা ড্রিম জব, সবার জন্য একটা ড্রিম জব। তো অনেকেই মনে করে যে বিসিএস ক্যাডার দিয়ে শুধু এখানে ঢুকতে হয়, না, ব্যাপারটা এরকম না। এইখানে যে পোস্ট গুলো দেখতেছেন, এই পোস্ট গুলোতে ঢুকতে হলে আসলে ক্যাডার হতে হয়। বিশেষ করে যারা শুরুতেই এরকম ফার্স্ট সেক্রেটারি হতে চায়, তাদের জন্য এই ক্যাডার হয়ে ঢুকতে হয়। তবে নন ক্যাডার বা অন্যান্য মিনিস্ট্রিতে থেকেও কিন্তু এই হাই কমিশন বা এম্বাসিতে কিন্তু জব করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে কি হয়, অনেক সময় লাগে, এবং তারা সচরাচর দেখা যায় তাদের শুরুটা হয় এই ফার্স্ট অফিসার হিসেবে। দেখা যায় যে 40 বছর পর গিয়ে সে ফার্স্ট সেক্রেটারি হিসেবে ঢুকতেছে, এবং এদের সচরাচর সর্বোচ্চ লেভেলে তারা থার্ড অফিসার পর্যন্ত হতে পারে বা থার্ড সেক্রেটারি পর্যন্ত হতে পারে। তারা কখনোই কাউন্সিলর পর্যন্ত র্যাঙ্কিং এ যেতে পারে না। আসলে এই জায়গাটা বুঝছেন, মানে কাউন্সিলর বা তার উপরে যাইতে হলে অবশ্যই ক্যাডার হতে হবে, কিন্তু এর নিচের র্যাঙ্ক গুলোতে অন্যান্য নন ক্যাডার বা অন্য মিনিস্ট্রি থেকেও কিন্তু গিয়ে জব করতে পারে। এ ধরনের স্কোপ কিন্তু হিউজ পরিমাণে থেকে যায়। আচ্ছা, এখন আমাদেরকে তারা কি কি ফ্যাসিলিটিস পায় দেখেন, নিরাপত্তা, মর্যাদা এবং সন্ত্রাসবাদের হুমকি থেকে সুরক্ষা পাবে। আচ্ছা, এখানে এগুলো আপনারা পড়ে নিতে পারবেন। এগুলোর বাইরে যদি আপনাদেরকে আমি কিছু বলতে চাই, সব থেকে যেটা আমরা খুব মানে গুরুত্ব দিই, এটা হচ্ছে কি রেড পাসপোর্ট। এটা আমরা সবাই চাই, তাই না? মানে এটা অনেকেরই আমাদের আগ্রহ থাকে, যেটা রেড পাসপোর্ট পাইলে কত না ভালো হয়। আবার হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ধরেন এটা যদি ইন্ডিয়া হয়, এই ইন্ডিয়ার ভিতরে এই যে বাংলাদেশ যে হাই কমিশনটা, হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা, মানে এটা যদি ইন্ডিয়া হয়, এক টুকরো বাংলাদেশ, মানে এইটার ভেতরে সবকিছু, মানে এটা হবে হচ্ছে
রুলড বাই বাংলাদেশ সংবিধান, কনস্টিটিউয়েন্সি, হ্যাঁ, বা কনস্টিটিউশন, আচ্ছা থাকলো। তো এটা এই জায়গার ভেতরে ইন্ডিয়ান কোনো কিছু কিন্তু এখানে খাটবে না। সেম ভাবে হচ্ছে অন্যান্য দেশের কথাও সেম, অন্য দেশেও আমাদের যে হাই কমিশন গুলো আছে বা এম্বাসি গুলো আছে, সেইখানে কিন্তু মানে অন্য কোনো দেশ কিন্তু এখানে কোনো রকমের কোনো ইন্টারফেয়ার করতে পারবে না, এবং এর ভেতরে সবকিছুই হচ্ছে আমাদের দেশের আন্ডার, মানে আমাদের দেশের আস্পেক্টে হতে থাকবে। তো এইটা এইটা এগুলো মোটামুটি হচ্ছে সবাই এগুলোকে খুব পছন্দ করে, আর বাকিগুলো তো ডিটেলস দেওয়াই আছে। তো এগুলো আপনারা একটু দেখে নিয়েন। এখানে আবার পাশাপাশি হচ্ছে আরো কিছু জিনিস দেওয়া আছে, এগুলো হচ্ছে ডিটেলস কাজ, এগুলো আপনারা একটু ডিটেলস করে নিয়ে নোট আকারে দেওয়া। আচ্ছা, এরপরে মোটামুটি আমরা শেষের দিকে কিন্তু চলে আসছি, হ্যাঁ, আর বেশিক্ষণ লাগবে না আমাদের। বর্তমান বিশ্ব ব্যবস্থায় অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব বৃদ্ধির কারণ মানে কি? এই যে একটু আগে আমরা বললাম না যে আমাদের কিন্তু হচ্ছে পররাষ্ট্র, সরি, যে হাই কমিশন বা এম্বাসি গুলো যেগুলো আছে এগুলোতে কিন্তু এই যে বেশি না 10 বছর আগেও কিন্তু এই প্রেশারাইজটা করা হয়নি যে তোমরা আমাদের দেশের যে প্রোডাক্ট যেগুলো আমরা এক্সপোর্ট করতে পারি সেগুলো তোমরা হচ্ছে শো করো, বা আমাদের দেশের ট্যুরিজম সেক্টরটাকে তোমরা বারবার শো করো যেন ওরা আমাদের দেশে মানে ঘুরতে আসে। এগুলো কি সবকিছু কিন্তু অর্থনৈতিক কূটনীতির একটা অংশ। এগুলো কিন্তু একটু আগেও, মানে একটু আগে, সরি, মানে 1 দশক আগেও কিন্তু এই চর্চাটা ছিল না। কিন্তু 1 দশক আগে কিন্তু অনেক দেশ এই কাজ করছে, করে কিন্তু তারা এগিয়ে গেছে। তারা যেমন ধরেন চায়না, বা যদি আপনি মালদ্বীপের কথা বলেন, মালদ্বীপ তো ছোট্ট একটা দেশ। তারা আবার হচ্ছে ভুটান, তারা কিন্তু এই যে এই জিনিসগুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে কিন্তু অনেক বেশি এগিয়ে গিয়েছে। তো আমরা তাহলে কেন এগুলো গুরুত্ব পাচ্ছে, মানে এটা একদম পয়েন্ট টু পয়েন্ট। দেখেন, অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রয়াস অবশ্যই একটা দেশকে সচল রাখতে দরকার রয়েছে। মুক্তবাজার অর্থনীতির ডেভেলপমেন্ট, এটার কারণে কি আমরা যেমন আমাদের দেশে চাইলে কোকাকোলা পাচ্ছি, প্রাণ কিন্তু অলরেডি ইন্ডিয়াতে 3টা ফ্যাক্টরি দিয়ে ফেলছে। হ্যাঁ, আপনারা মনে হয় অলরেডি জানেন, প্রাণ অলরেডি 3টা ফ্যাক্টরি দিয়ে ফেলছে। আবার কি স্কোয়ার কেনিয়াতে ফ্যাক্টরি দিয়ে ফেলছে। এছাড়া তো অন্যান্য দেশে তো বিভিন্ন রকমের মেডিসিন তো তারা হচ্ছে রপ্তানি করতেছেই। এই যে মুক্তবাজার অর্থনীতি না থাকলে কিন্তু এই প্র্যাকটিসটা হতোই না, এবং এই সাপোর্টটা কিন্তু শুরুতে কারা দিয়েছিল? এই পররাষ্ট্রনীতির মাধ্যমে এটা এসেছিল। আচ্ছা, অর্থনৈতিক জোটের আত্মপ্রকাশ, বিভিন্ন রকম অর্থনৈতিক জোট গুলো আসতেছে কই থেকে? G7, G20। যদিও এখন G20 নাম হলো, এখন কি আরেকটা নতুন দেশ অ্যাড হয়েছে না? আরেকটা প্রশ্ন, বলেন G20 তে নতুন যে আরেকটা যে অ্যাড হইলো সেটা কি অ্যাড হইলো আসলে? সরি, দেশ অ্যাড হয়নি, বাট কি অ্যাড হয়েছিল? হ্যাঁ, আফ্রিকান ইউনিয়ন, থ্যাংক ইউ। তো এটা কিন্তু অর্থনৈতিক জোটের একটা আত্মপ্রকাশ। নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থা, এটার সাথে মানিয়ে চলার জন্যই আমরা কূটনৈতিক গুরুত্ব বাড়াবো। বাজার দখলের প্রতিযোগিতা, এটা মুক্তবাজার অর্থনীতির সাথে হচ্ছে সম্পৃক্ত। যেমন হচ্ছে আমাদের দেশ থেকে প্রাণ ওই দেশে গিয়ে শুধু ফ্যাক্টরি দিয়েছে এমন না। যারা মিরাক্কেল দেখছেন তারা নিশ্চয়ই দেখছেন, তারা মিরাক্কেলে কিন্তু কো স্পন্সর পর্যন্ত হয়েছিল। যে কোনো কিছুতে বারবার হচ্ছে কি যেন বলে, প্রাণ চাটনি, তারপরে হচ্ছে প্রাণ পটাটো, এগুলোর কথা বলতো। কিন্তু এই যে বাজার দখল, সেখানেও কিন্তু কুরকুরে বা অনেক কিছু কিন্তু রয়েছে, তারপরেও কিন্তু প্রাণ কিন্তু যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে ইন্ডিয়াতে। আবার দেখেন বহুজাতিক সংস্থার তৎপরতা, যেটা আমাদের দেশে যেমন আমরা দেখতে পাই USAID বা হচ্ছে UN, এগুলোর এবং পারস্পরিক সহযোগিতার প্রসার, এটা বৃদ্ধি করা। এটার একটা সব থেকে বড় ইম্প্যাক্ট আমরা ব্রিক্স দেখতে পাচ্ছি। ব্রিক্স কিন্তু সৃষ্টি হয়েছিল এখান থেকে, যে চায়নাও উন্নত করতে চায়, ইন্ডিয়াও নিজেকে উন্নত করতে চায়, রাশিয়া তো চাই, তার পাশাপাশি হচ্ছে কি যেন বলে, ব্রাজিলও নিজেকে উন্নত করতে চায়। এই যে সবগুলো দেশ এক জায়গায় হলো, কি কারণে? মেইনলি পারস্পরিক সহযোগিতা করে আসলে লাভটা কি হবে? অর্থনৈতিকভাবে নিজেদেরকে ডেভেলপমেন্ট করা, এটাই মেইনলি তাদের উদ্দেশ্য ছিল। তো এগুলো হচ্ছে মূলত বিষয়বস্তু অর্থনৈতিক কূটনীতির গুরুত্ব বৃদ্ধির কারণ। এগুলোকে আপনারা প্রত্যেকটা পয়েন্টকে আলাদা করে হচ্ছে বাড়াতে পারবেন আশা করি। লাস্ট পয়েন্ট আজকে, যে পররাষ্ট্রনীতিতে সিদ্ধান্ত গ্রহণ। আমরা যে পররাষ্ট্রনীতি শিখলাম, কিন্তু এই যে পররাষ্ট্রনীতি যারা সিদ্ধান্ত নেয়, তারা আসলে কিসের ভিত্তিতে নেয়? এটা ডিটেলস পড়ি। দেখেন, কোন রাষ্ট্র তার পররাষ্ট্রনীতির লক্ষ্য, উদ্দেশ্য, কৌশল, পদক্ষেপ, পদ্ধতি, নির্দেশনা, বিধিবিধান এবং অপর রাষ্ট্রের সঙ্গে কি কি বিষয়ে চুক্তি সম্পন্ন হবে, সেই সব নানাবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। বৈদেশিক নীতি প্রণয়ন বিষয়ক বিশেষজ্ঞগণ মনে করেন যে একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নির্ভর করে সরকারের ওই নির্বাহী বিভাগের উপর। তো নির্বাহী বিভাগেরই তো একটা অংশ হচ্ছে পররাষ্ট্র, তাই না? সচিবালয় বা যেটা বলেন হাই কমিশন, এটার আন্ডারে। তো এই সবই হচ্ছে নির্বাহী বিভাগের আন্ডারে। হ্যাঁ, তো পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত গ্রহণ কারা করবে? এই মানুষগুলো করবে, সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। এরপর বলা হচ্ছে, দেখেন সিদ্ধান্ত গ্রহণের যে উদ্দেশ্য, কেন তারা এইভাবে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। আবারও সেম, ন্যাশনাল ইন্টারেস্ট।
তার মানে কি বুঝতেছেন বলেন তো, যে আপনারা যখন ফরেন অ্যাফেয়ার্স বা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর পরীক্ষা দেবেন, বারবার কিন্তু এই বিষয়টাকে যেখানেই সুযোগ পাবেন এটাকে হাইলাইট করবেন, যে নিজের দেশের সর্বোচ্চ স্বার্থ অর্জন এটাকে হচ্ছে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হবে। তার পাশাপাশি 2 নম্বর বিষয় হচ্ছে প্রতিপক্ষের চাওয়াকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা। এটাকে কিভাবে করা হবে? ধরেন যে দুইটা দেশের স্টেট অ্যাক্টররা হচ্ছে একটা মিটিং এ বসছে, এটা কিন্তু হুট করে তারা বসে না, এটা এ আর এটা যদি বি হয়, এ বসার আগে বির সম্পর্কে কিন্তু ডিটেইলস পড়াশোনা করে তারপরেই যায়। সেম অ্যাজ বিও কিন্তু এর সম্পর্কে সব পড়াশোনা করে যায়। এখানে কি কি রকম পড়াশোনা হতে পারে? একটা হচ্ছে প্রিভিয়াস ডিপ্লোমেসি গুলো, সেগুলোতে তাদের কি ধরনের চিন্তা ভাবনা ছিল, কিভাবে ডিসিশন নিয়েছে, সেগুলো সম্পর্কে পড়বে। আর পড়বে সেই যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো বলছিলাম না, যে আয়তন, ভূরাজনৈতিক অবস্থা, জনশক্তি, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, এই যে অনেকগুলো যে বিষয় থাকে এইগুলোকেও এখানে খুব বেশি মেনটেন করা হবে। এই জায়গাগুলো সব এক জায়গায় দেখে এ চাইবে তার সর্বোচ্চ স্বার্থ রক্ষা করতে, এবং বিয়ের স্বার্থ যেন কোনোভাবে হাসিল না হয়। একদম যেটুকু না দিলেই নয় সেটুকু যেন আমি দেই। আবার উল্টা ভাবে বি চাইবে এর এর মানে তা বিয়ের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করে এ যেন কিছুই না পায়, সেরকম একটা জায়গায় রাখতে। মানে ডিপ্লোম্যাটদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ, এইটাকে মেইনলি বলা হচ্ছে নেগোসিয়েশন পাওয়ার ইনক্রিজ। এইটাকে হচ্ছে সব থেকে বেশি হাইলাইট করা হবে। 3 নম্বর কি বলছে দেখেন, নিজ দেশের স্বার্থ সর্বনিম্ন স্তরে নেমে আসলে প্রতিপক্ষকে সর্বোচ্চটা না দেওয়া। মানে এই যে ধরেন আমরা যখন দেখলাম যে ইন্ডিয়া কোনোভাবেই আমাদের সাথে চিকটা চুক্তিতে মানতেছে না, তিস্তা চুক্তিতে আমরা ওদেরকে কোনোভাবে বাটা আনতে পারতেছি না, শেষ পর্যন্ত আমরা মানলাম যে ওকে ফাইন, চায়নাকে তো আমরা অবশ্যই নিব, কারণ তোমাদেরকে যদি দেই, আচ্ছা সিম্পল কথা, শেয়ারের কাছে কি কেউ মুরগি আজ দেয়? তো হয় না, না সিম্পল বিষয়। ইন্ডিয়ার কারণে আমরা তিস্তাতে ক্রাইসিসে ভুগতেছি, আমরা যদি ইন্ডিয়াকেই কাজ করতে দেই তাহলে কোনো লাভই হবে না। কিন্তু ইন্ডিয়াকে আমরা কোনো মানে সেই প্রেশারটা আমরা হার্ড পাওয়ার আকারে বলেন বা অন্যভাবে ভূরাজনৈতিক আসপেক্ট থেকে সেই প্রেশারটা দিতে পারতেছি না, যে তোমরা হচ্ছে তিস্তার ড্যাম বা এগুলো নিয়ে একটু সচেতন হও, পারতেছি না। এই কারণে আমরা কি করতেছি, আমাদের স্বার্থ একটু সর্বনিম্ন স্তরে নেমে গেলেও প্রতিপক্ষকে আমরা সর্বোচ্চটা না দিয়ে অন্তত বলতেছি ঠিক আছে, চায়না কাজ করবে, চায়না কাজ করবে, তুমি পাশাপাশি এখানে সমর্থন হিসাবে ইন্ডিয়া হিসাবে একটু কিছু থাকো। এইভাবে মানে হচ্ছে আমাদের যদি স্বার্থ অর্জন, যদি দেখি যে আমাদের স্বার্থ অর্জন হচ্ছে না সেই জায়গায়, প্রতিপক্ষকে যেন কোনোভাবে আমরা সর্বোচ্চ না দিই সেটাকে আমাদের মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে প্রতিপক্ষের অর্জন যতটুকুই হোক বা যত বেশি হবে, নিজের দেশের স্বার্থটুকু যেন অবশ্যই যেন আমরা বজায় রাখি। এটা মোটামুটি রিলেটেড একটা পয়েন্ট। আর আধুনিক সিদ্ধান্ত প্রণয়নে যুদ্ধকে এড়িয়ে চলা সকল সমস্যার সমাধান, এইটা আমরা আমাদের বাংলাদেশের তো মোটো আমরা বুঝতে পারতেছি, সুতরাং এইটা আমরা সবসময় ফোকাস রাখি। আর আর এইটার সব থেকে বড় এক্সাম্পল কি বলেন তো বাংলাদেশের আসপেক্ট থেকে, যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, অনেক চেষ্টা করব, অনেক ভাবে এগিয়ে যাব, কিন্তু কোনোভাবে যুদ্ধতে যাবো না। বাংলাদেশ এই কাজটা কার সাথে করতেছে এই মুহূর্তে? যার ফলে আমাদের ডিপ্লোমেসি নিতে বা পলিসি নিতে আমাদের একটু দেরি হচ্ছে, কিন্তু আমরা কিন্তু কোনোভাবে সেই দিকে এগোচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মায়ানমারের সাথে আমরা কিন্তু চাইলে বিভিন্ন রকমের কিন্তু থ্রেট দিতে পারতাম, আমরা যুদ্ধে যাবো কি যাবো সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা সেটা যাইনি সেই দিকে, কারণ আমাদের ফরেন পলিসি সেটা আমাদেরকে সে এখতিয়ার দেয় না, বা আমরা সেই প্র্যাকটিসটা করতেও চাই না। তো এইগুলো হচ্ছে মূলত আমাদের সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্য। এখন এখানে কিছু দেওয়া আছে কৌশল, সিদ্ধান্ত গ্রহণ যে আমরা করবো তার কিছু কৌশল দেওয়া আছে দেখেন, এবং এই কৌশলগুলো কারা, এই নামগুলো যদি 3জন নাও পারেন, যেমন আলেকজান্ডার নামটা সহজ, আলেকজান্ডার জর্জ, আমি যদি নাম মনে থাকে আপনি আলেকজান্ডার গ্রাহাম বেল, যা খুশি মঞ্চে ভাই দেন, সমস্যা নাই, কিন্তু নাম দু একটা দিয়েন তাহলে স্ট্রং হবে লেখাটা। তাদের মতে এখানে হচ্ছে দেখেন, প্রথমত কি থাকতে হবে, প্রতিপক্ষের চাওয়া সম্পর্কে অভিযোগ থাকতে হবে। তার মানে কি, যার সঙ্গে আপনি ডিপ্লোমেসি করতে যাচ্ছেন তার ব্যাপারে কিন্তু অবশ্যই আপনাকে অনেক 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 স্টাডি করে যাইতে হবে। সে প্রিভিয়াসলি কি করছে, অন্যান্য দেশের সঙ্গে তার ডিপ্লোমেসি কিরকম ছিল, বর্তমানে তার দেশের আভ্যন্তরীণ যে উপাদানগুলো সেগুলোর কি অবস্থা, সব সম্পর্কে আমাদেরকে কিন্তু ভালোভাবে জানতে হবে। এবং সেগুলোকে আমরা কিভাবে রিভার্ট করব, সেগুলোকে কিভাবে আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসবো, সেগুলো আমাদের কিন্তু মানে নখদর করে থাকতে হবে, এবং সে অনুযায়ী আমাদেরকে কৌশল গ্রহণ করতে হবে। দ্বিতীয় বিষয় কি, বিষয়টি সম্পর্কে পর্যাপ্ত তথ্য সংগ্রহ করতে পারছে, এটা আমি অলরেডি বলে ফেলছি। তৃতীয়ত হচ্ছে প্রতিপক্ষের চাওয়াগুলোর সম্ভাব্য তালিকা তৈরি করতে হবে এবং সেগুলোকে ক্রম আকারে নোট করতে হবে। আচ্ছা, এইখানে একটা ব্যাপার আছে, আচ্ছা এই 4 নম্বরটা একসাথে বলে দিই তাহলে আরো সহজে বুঝতে পারবেন। নিজ দেশের স্বার্থ অনুযায়ী তালিকা তৈরি করা এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া, এই জিনিসটা আসলে কিভাবে করা হয় দেখেন।
আমরা যখন আরেকটা দেশ সম্পর্কে স্টাডি করব, ধরেন এটা হচ্ছে সেলফ আর এটা হচ্ছে আদার, আমরা লিস্ট করবো প্রায়োরিটি আকারে। ধরেন 1 2 3 4, চারটাই দিলাম। এখানে হচ্ছে 1 2 3 4। থিমটা হচ্ছে এরকম যে আমরা প্রথমেই মানে শুরু থেকেই চেষ্টা করব শেষ পর্যন্ত এই চারটাই যেন আমরা অর্জন করতে পারি, এবং এদের যেন একটাও না নিতে পারি, মানে কোনোটাই আমরা নিব না, মানবই না, এরকম থাকবে। এদের ক্ষেত্রেও তাই থাকবে, কিন্তু আমি আমার কথা চিন্তা করতেছি, সেই জায়গা থেকে বলতেছি। যদি কোনো কারণে এরকম হয় যে তারা আমাকে রিবার্ট করে হোক বা যেভাবে হোক এমন ভাবে বোঝাচ্ছে যে আমার এই মানে দুই একটা শর্ত আমার না মানলেও মানে সমস্যা নেই, মানে দেখতেছি একটু মাইনরিটি, এটা কিন্তু আমি প্রায়োরিটি লিস্ট করছি কিন্তু, হ্যাঁ, টপ বেস। আমি কখনোই শুরুতেই আমি 1 নাম্বারটাকে বাদ দিব না, নেভার, ও ভাবনোই না। প্রথম যেটা করবো আমরা, যদি খুব না পারলেই নয়, আমরা 4 নাম্বারটাকে ইগনোর করবো, ঠিক আছে আমরা 4 নাম্বারটা ছেড়ে দিলাম। তারপর আমরা 3 নাম্বার ছেড়ে দিলাম। কিন্তু একটা যদি আমরা ছেড়ে দেই, আমাদের ট্রাই থাকবে যে আমরা কেন ছাড়বো, বিনিময়ে আমরা কি পাবো। আমরা যদি একটা ছেড়ে দেই, ওইখানে দেখবো অন্তত যেন আমরা আরো 2টা অর্জন করতে পারি, তারা যেন এগুলো কিছুই না পায়। আমরা বলবো আপনি তাহলে এই 2টা বাদ দিয়ে দেন। এই যে ট্রায়াল অ্যান্ড এরর বা কনফ্লিক্ট হবে, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের এগুলো সব অর্জন করা, ওদের একটা অর্জন না করা। যদি শেষ পর্যন্ত 2-2ও হয়, সমস্যা কিন্তু নাই। কারণ কি, আমরা চেষ্টা করব টপ যে 2টা সেই 2টাকে আমরা পাওয়ার, এবং ওদের লেস যে 2টা সেই 2টাকে হচ্ছে ওদেরকে দেওয়ার। যদিও এটা সবসময় হয় না, কারণ ওই যে ডুয়াল ট্র্যাক বা লাঠি নীতি অনেক ব্যবসা তো থাকে, বুঝতে পারছেন। অনেক সময় চাইলেও আমাদের মানে সরি ওইভাবে বলা ঠিক হবে না, স্টেট অ্যাক্টররা যখন বিভিন্ন জায়গায় যায়, তারা কিন্তু গিয়ে অনেক সময় কিন্তু এই জিনিসগুলো সরাসরি ডিরেক্টলি মেনটেন করতে পারে না। আর তারপরেও আমাদের এই পলিসিটা যে কোনো দেশের ক্ষেত্রে এটা মেনটেন করতে হয়, যে তালিকা করব এবং সেই অনুযায়ী আমরা প্রায়োরিটি লিস্ট করব, এবং প্রায়োরিটি বেস ধরে আমরা মানে আমাদের কিছু যদি বাদ দিতে হয়, সে বাদ দেওয়ার বিনিময়ে তাদের কাছ থেকে আমরা কি পাচ্ছি সেটাও আমরা আবার মানে অর্জন করে নিয়ে আসবো। তো এইটুকুই ছিল।